রাইট, ঘড়িতে সময় এক্স্যাক্টলি রাত 11:59। শুরু হয়ে গেছে ভূত এফএম, এবং ভূত এফএম এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক 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 শুভেচ্ছা, এবং আশা করছি সবাই ভালো আছেন এবং আপনাদের অসংখ্য এসএমএস বলে দেয় আপনারা আমাদের সাথে আছেন। আশা করব সবসময় সাথে থাকবেন এবং একইভাবে আমাদের উৎসাহ দিতে থাকবেন। আর যতক্ষণ পর্যন্ত আপনারা আছেন ততক্ষণ পর্যন্ত ভূত এফএম চলবে, সে বিষয়ে কোনো সন্দেহই নেই। আপনাদের অসংখ্য এসএমএস আমরা পেয়েছি, কিন্তু তার আগে জানিয়ে দিতে চাই যে এই মাত্র ঘড়িতে সময় আমাকে দেখাচ্ছে যে রাত 12টা, অর্থাৎ ওয়ার্ল্ড কাপের কাউন্টডাউন শেষ, এবং আমরা কোহোস্ট করছে বাংলাদেশ। এবার ক্রিকেটে বাংলাদেশের মানে ঘরের মাঠে, নিজের মাঠে ক্রিকেট খেলবে, এবং সেটা শুরু হয়ে যাবে আজ থেকে। আর মাত্র কয়েকটা ঘন্টা বাকি খেলা শুরু হওয়ার। সো বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য ভূত এফএম এর পক্ষ থেকে অনেক 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 থ্যাংক ইউ মাসুম, থ্যাংক ইউ। অ্যান্ড আমার যেটা মনে হয় যে এবার বাংলাদেশ অবশ্যই 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 ভালো কিছু করে দেখাবে। অবশ্যই সেটা ভুতুড়ে ভাবে না, কারণ বাংলাদেশের এবার প্রস্তুতি অনেক 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 বেশি ভালো। সো আমরা অবশ্যই আশা করছি যে বাংলাদেশ আমাদেরকে সেই সফলতার দিকে নিয়ে যাবে। আর আমরা অসংখ্য এসএমএস পেয়েছি আপনাদের কাছ থেকে, সেই এসএমএস এর কিছু পড়ে ফেলতে চাই। আমাদেরকে এসএমএস করছেন জাফরিন ময়মনসিং থেকে, এবং তিনি বলেছেন যে আমার খুব দুঃখ হয় যে কেন আমার লাইফে ভুতুড়ে কিছু ঘটে না, ঘটলে তো আমি মানে ভূত এফএমে সেটা শোনাতে পারতাম। ওকে, মানে আপনি যেভাবে আশা করছেন আমার মনে হয় ডেফিনেটলি খুব দ্রুত আপনার জীবনে এরকম কোনো কিছু ঘটে যাবে। তবে আমি চাই না জীবন এরকম কোনো কিছু ঘটুক। জিনিয়া লিখেছেন যে হ্যালো রাসেল ভাইয়া, আমি ভূত এফএম এর খুব স্মল একজন লিসনার, আমি ভূত এফএম খুব লাইক করি। যেহেতু ভূত এফএম এর সাথে আছেন, আপনি একেবারে স্মল লিসনার, বা আপনি যেভাবে নিজেকে বলছেন সেরকম কিছু আমাদের কাছে অবশ্যই না, কারণ এই একজন আপনিও যদি না শোনেন তাহলে আমরা একজন বিশাল একজনকে হারাবো, যিনি আমাদেরকে এরকম ভাবে শোনেন শুধু না, এসএমএসও করেন। আমি জানিয়ে দিচ্ছি, যারা এসএমএস করতে চান তারা শাউট লিখে, SHOUT শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিবেন 9840 নাম্বারে। আমাদের এসএমএস করেছেন গানের পাখি বরিশাল থেকে, লিখেছেন এসএমএস না পড়লে কিন্তু আর এসএমএস করবো না, বুঝলে রাসেল ভাই, আর রাগ করবো, ভূত এফএম শুনবো না। ওকে, আসলে এসএমএস না করলে বা না শুনলে শুধুমাত্র কষ্টই পাবো, কিন্তু আসলে এর কোনো সলিউশন আমার কাছে নেই। আই এম রিয়েলি সরি যে আসলেই মানে এই যে এই মুহূর্তে আমি আপনার এসএমএস পড়ছি, এবং সত্যি আরো একজন হয়তো আমার উপর রাগ করে বসে আছেন যে কেন তার এসএমএস পড়া হচ্ছে না। ইতি আমাকে এসএমএস করে বলেছেন যে আমার ফ্রেন্ড সামনাসামনি দেখছে এমন একটা স্টোরি আপনাদের বলতে চাই। ওকে, আপনার যদি এরকম কোনো স্টোরি থাকে বা এক্সপেরিয়েন্স থাকে অবশ্যই আমাদের সাথে শেয়ার করতে পারেন। আর সেটার জন্য যেটা করতে হবে, আপনি ভূত এফএম BHTT ভূত FM @radiofurti.fm এ BHTT RADIOFOORTI radiofurti.fm এ আপনারা ইমেল করতে পারেন, এবং সেই ইমেলের মাধ্যমে আপনাদের ইমেল সিলেক্টেড হলে ডেফিনেটলি আপনি কল পাবেন অ্যান্ড আপনারা জয়েন করতে পারবেন লাইভ আমাদের সাথে। অদিতি সূত্রাপুর থেকে লিখেছেন যে ভূত এফএম রক্স, থ্যাংক ইউ সো মাচ। রনি লিখেছেন বরিশাল থেকে, রাসেল ভাইয়া গত উইকে ভূত এফএম শোনার পর ভয়ানক দুইটা স্বপ্ন দেখলাম, অ্যান্ড জীবনে ফার্স্ট টাইম তিনি ভয় পেয়েছেন। ওকে, তার মানে বোঝা যাচ্ছে যে ভূত এফএম শুনে শুধু যে ভয় লাগে তাই না, তার সাইড ইফেক্টও আছে। ওকে, অ্যান্ড লিপন আমাদের এসএমএস করছেন। লিপন এসএমএস করে বলছেন ভাইয়া ভূত এফএম খুব ভালো হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। সবুজ লিখেছেন যে ভূত এফএম শুনতে আমার খুব ভয়ও লাগে ভালো লাগে, থ্যাংক ইউ রেডিও ফুর্তি টিম এত সুন্দর একটা ইন্টারেস্টিং একটা শো চালানোর জন্য। ইউ আর মোস্ট ওয়েলকাম, এবং আশা করছি ভূত এফএম নিয়ে আমাদের আরো অনেক প্ল্যান আছে। সো স্টে টিউনড, অনেক 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 ঘটনা সামনে আসছে। ইমন লিখেছেন চিটাগং থেকে যে আই লাভ ভূত এফএম, প্লিজ রিড মাই এসএমএস। আমি আপনার এসএমএসটি পড়ে ফেলেছি। ভিতু শামীম রাজশাহী ইউনিভার্সিটি থেকে লিখেছেন যে আজ 12 জন ফ্রেন্ডস মিলে ভূত এফএম শুনবো, ভয় লাগে তাই। ওকে, আমার যেটা মনে হয় যে হ্যাঁ, সবাই মিলে জমিয়ে যদি এভাবে শোনেন ডেফিনেটলি ভয় একটু কমবে, কিন্তু মজাটা কিন্তু অনেক বেড়ে যাবে, তাই না? আর আমাকে লিখেছেন যে মিস্টার জে, তিনি লিখেছেন আমি মানে মিস্টার টি শুনেছি, মিস্টার জে লিখেছেন যে রাসেল ভাইয়া তোমাকে ভৌত স্টিম ও ভূত এফএম এর সকল শ্রোতাকে ভ্যালেন্টাইন্স ডে এর অফুরন্ত শুভেচ্ছা ভালোবাসা। আপনাকেও ভ্যালেন্টাইন্স ডে এর অফুরন্ত ভালোবাসা, এবং আশা করছি সবসময় রেডিও ফুর্তি
অবশ্যই সঙ্গে থাকবেন। অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি, কারণ ফুর্তি অফ হয়ে গেলে জীবনের মজাটাই হারিয়ে যায়। আর আরো একবার বলে দিই, যারা এসএমএস করতে চান তারা শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমি দেখতে পাচ্ছি এখনো আমাকে এসএমএস করছেন সালেহ, এসএমএস করছেন ইমরান বরিশাল থেকে, অমিত চাঁদপুর থেকে, আচ্ছা আমাদেরকে এসএমএস করেছেন সাইমা এবং লিখেছেন যে সাইমা রাফসান আমাদের এসএমএস করেছেন উত্তরা থেকে, আলম এসএমএস করেছেন আমাদেরকে, নিলয় এসএমএস করেছেন, এসএমএস করেছেন রিফা, তানজিলা, রূপক, সাইম, এছাড়াও হুসাইন, মুবিন, আফান, লিওন, রিয়াল, ফারদিন সহ আরো অনেকে। সো আশা করছি যে সবাই এসএমএস এরকম আপনাদের এসএমএস পেতে থাকবো এবং জানতে থাকবো যে কেমন লাগছে আপনাদের এসএমএসটি, আপনাদের এই অনুষ্ঠানটি। আর সেই সাথে আমার কাছে বেশ কিছু এক্সপেরিয়েন্স রয়েছে যেগুলো আপনারাই পাঠিয়েছেন আমাকে ইনফ্যাক্ট, এবং কেন আজকে এরকম একটা এক্সপেরিয়েন্স দিয়ে, যে এক্সপেরিয়েন্সটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করব, সেই এক্সপেরিয়েন্স দিয়ে শুরু করছি, সেটাও আপনারা পরে বুঝতে পারবেন কিভাবে যেন সবকিছু মিলে যায় আমাদের সব সময়। সো আজকেও মিলে গেছে। এরকম একটা ঘটনা আমাদের পাঠিয়েছেন সাদ বিন খান বরিশাল থেকে, এবং তার ঘটনাটি আমি একটু আপনাদের পড়ে শোনাচ্ছি, যেহেতু বরিশাল থেকে। সো তিনি আমাদের এখানে অবভিয়াসলি আসতে পারেননি, বাট তার ইমেলটি তিনি যেভাবে লিখেছেন সেভাবে পড়লে অনেক ভালো শোনাবে আশা করছি। 3-4 সপ্তাহ আগে ভূত এফএম এ র্যাকেট খেলা নিয়ে, অর্থাৎ ব্যাডমিন্টন খেলা নিয়ে খুব ভয়ঙ্কর একটা স্টোরি শুনেছিলাম, লিখছেন তিনি। তবে ভয়ঙ্করের চাইতেও বেশি জিনিসটা আমার মনে জেগেছিল সেটা হলো বিস্ময়। কারণ মানে এর কাছাকাছি একটা ঘটনা আমিও কিছুদিন আগে ফেস করেছি। ঘটনাটা ঘটেছে বরিশালে, আমার হোমল্যান্ড ওখানে। আমি ছিলাম এইচএসসি ক্যান্ডিডেট, যদিও আমি ঢাকার একটা কলেজে পড়তাম, কিন্তু টেস্ট এক্সামের পরের টাইমে আমি বরিশালে চলে গিয়েছিলাম। সময়টা ছিল মোস্ট প্রবাবলি 2009 এর ডিসেম্বরের শেষ দিকে, প্রচন্ড শীত। তো আমরা ফ্রেন্ডরা মিলে রাতে ব্যাডমিন্টন খেলার প্ল্যান করলাম। খেলা হবে ইভান নামে একটা ফ্রেন্ডের বাড়ির কাছে। যত তাড়াতাড়ি কোর্ট কেটে খেলা শুরু হলো, প্রায় যথারীতি কোর্ট কেটে তাড়াতাড়ি খেলা শুরু হলো এবং প্রায় প্রতিদিনই খেলা হতো। খেলার জায়গাটা ছিল অনেকটা পরিত্যক্ত এক টুকরা জমির মতো, তার এক পাশে একটা টিনের ঘর। তবে ইভানদের বাড়িটা ছিল সেখান থেকে 40-70-80 হাত দূরে, যেটা কিনা টিনের ঘরের আড়ালে থাকার কারণে ওখান থেকে দেখা যেত না। ঠিক অপোজিটে কোনো ঘর বাড়ি ছিল না। সেখানে উল্লেখ করার মতো যা ছিল তা হচ্ছে একটা গাছ। কি গাছ তা বলতে পারছি না। পুকুরের পাড় ঘেঁষে একটা সরু রাস্তার মতো চলে গেছে। রাস্তার আরেক পাশে অনেক ঝোপঝাড় ছিল। সাপের উপদ্রবের কারণে সে সমস্ত জায়গায় আমরা কখনো যেতাম না। তাই যাই হোক, সরু রাস্তার একটা পুরনো টিউবওয়েলের কাছে গিয়ে থেমেছে। তো এরকমই একটা রাতে প্রায় 2টা কি 3টার দিকে আমরা খেলছিলাম। সেদিন শীত একটু বেশি পড়েছিল বলেই আমরা মাত্র 3 জন খেলতে এসেছিলাম। আমি বাদে বাকি 2 জন ছিল ইভান, যেহেতু ওর বাড়ি কাছাকাছি ছিল। একজন ফ্রেন্ডের নাম ছিল শাউন। ওকে, যেহেতু ডাবলস খেলার সুযোগ ছিল না, সো আমরা সিঙ্গেল খেলছিলাম। আমাদের মধ্যে ইভান খুবই ভালো খেলতো। এক পর্যায়ে ইভানের সাথে একটা ম্যাচ খেলে আমি এতটাই হাঁপিয়ে উঠলাম যে শীতেও আমি ঘেমে পুরা ভিজে গেলাম এবং আমার প্রচন্ড পানির পিপাসা পেয়ে গেল। আমি র্যাকেট শাওনের হাতে দিয়ে টিউবওয়েলের পথ ধরলাম। পিছনে পরিশ্রম এত বেশি হয়েছিল যে আমি টিউবওয়েলের কাছে গিয়ে বসে পড়লাম। দেন অনেকক্ষণ ধরে পানি টানি খেয়ে মাথায় পানি দিয়ে বেশ কিছুক্ষণ পর ফিরতি পথ ধরলাম। পুকুরের পাশের পথ ধরে আমি কোর্টের দিকে হাঁটছি, কিন্তু কোর্টের কাছাকাছি গিয়ে কোর্টের দিকে তাকিয়েই আমি আমার লাইফের সম্ভবত সবচেয়ে বড় ধাক্কা খেলাম। শাওন আর ইভান খেলছে, আর পাশে বসে আরেকজন ওদের খেলা দেখছে। তার চেহারা হুবহু আমার মতো। এক পর্যায়ে শাওন ডান দিকে তাকিয়ে আমাকে দেখেই খেলা বন্ধ করে দাঁড়িয়ে পড়ল। তারপর সে আরেকবার তার বাম দিকে বসে থাকা ছেলেটির দিকে তাকালো। সেই ছেলে এবং ইভান তখন আমাকে দেখে 3 জনই র্যাকেট ফেলে টিনের ঘরের পাশ দিয়ে ইভানদের বাড়ির দিকে চলে গেল। এরপর আমার আর কিছুই মনে নেই। শুধু মনে আছে যে ওই মুহূর্তটায় আমার চারদিকের সব আলো নিভে আসছে। এসএসসি এক্সামের সময় একবার প্রবল জ্বর হয়ে যাবার সময় আমি এই ধরনের অনুভূতি হয়েছিল। তাই বলাই বাহুল্য প্রচন্ড ভয় হয়তো আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। ঘটনার
ঘটনার প্রথম পর্ব শেষ এবং দ্বিতীয় পর্বের শুরু। আমার জ্ঞান ফিরল, তখন আমি শুয়ে আছি আমার বিছানায়। আমার বাসা থেকে লোকজন চলে এসেছে, যে ফ্রেন্ডরা ওই দিন খেলতে আসে নাই তারাও চলে এসেছে। কিছুটা ধাতস্থ হবার পর ইভান আর শাওনের কাছ থেকে যা শুনলাম তাতে আমার রক্ত ঠান্ডা হয়ে গেল। আমি নাকি পানি খেতে যাওয়ার 2-3 মিনিটের মধ্যেই আবার কোর্টে চলে এসেছিলাম। কিন্তু এত তাড়াতাড়ি চলে আসা সম্ভব না, কারণ আমি অনেকক্ষণ টিউবওয়েলের কাছে গিয়ে বসেছিলাম, যা আগেই আমি বলেছি, এবং এই সময়টা অ্যাটলিস্ট 10 থেকে 12 মিনিট হবেই। যাই হোক, এরপর ওরা যখন খেলছিল তখন আমি নাকি ওদের পাশে বসে খেলছিলাম। আমি ওদের পাশে বসে খেলছিলাম। এর কিছুক্ষণের মধ্যেই শাওন দেখে যে টিউবওয়েলের পথ ধরে এসে ঠিক আমারই মতো একজন কোর্টের কাছাকাছি দাঁড়িয়ে আছে। এটা দেখেই শাওন, ইভান ভয়ে খেলা বন্ধ করে দেয়। আমি উঠে দাঁড়াই এবং আমরা 3 জন ভয়ে দৌড়ে ইভানদের বাসার দিকে চলে আসি। দেন বাসায় ঢুকে আমি ভয়ে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যাই। এরপর ওরা আমাকে ধরে ইভানের বাসায় শুইয়ে দিয়ে অন্যদের খবর দেয়। ওদের মুখে এরকম ঘটনা শোনার পর আমি যখন আমার এক্সপেরিয়েন্স ওদের বললাম, তখন সবাই পুরো হয়ে গেল। পরদিন আমাকে ডক্টর দেখানো হলো, বাট এভরিথিং ওয়াজ অলরাইট। মসজিদের ইমামের কাছে নিয়ে যাওয়া হলো, কিন্তু ইমাম কোনো সলিউশন দিতে পারলেন না, বরং এরকম কোনো ঘটনাই নাকি তিনি আগে শোনেন নাই। ভূত এফএম এর কাছে আমি সরি যে এই ঘটনায় সম্ভবত ভৌতিক কিছু নয়, অন্তত আমি কিছু খুঁজে পাইনি। খবর নিয়ে জেনেছি যে ওই জায়গায় আগে এরকম কিছু ঘটেনি। আমার লাইফেও এরকম অস্বাভাবিক ঘটনা কোনোদিন ঘটেনি। বুঝতেই পারছি যে যার কথা এতক্ষণ ধরে বলছিলাম, সাদ, তিনি নিজে দেখতে পেয়েছিলেন যে একদম বন্ধুদেরকে রেখে যখন র্যাকেট খেলা ছেড়ে যখন পানি খেতে গেছিলেন, ফিরে এসে দেখলেন যে তার মতোই একজন বসে বসে খেলা দেখছে। তো ঘটনাটা খুবই অদ্ভুত। এরকম ঘটনা আপনাদের কাছেও নিশ্চয়ই আছে। আমার কাছে কোনো এক্সপ্লেনেশন নাই, হয়তো আপনাদের কাছে থাকতে পারে। যদি থাকে তাহলে আমাকে SMS করে জানাতে পারেন। লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বার। আমাকে রানা লিখেছেন, রাজশাহী থেকে SMS করেছেন। আমাকে SMS করেছেন চয়ন, SMS করেছেন সজল বরিশাল থেকে। পলাশ আমাকে SMS করেছেন। আমাকে SMS করেছেন পিঙ্কু, SMS করেছেন আমাকে মামদফুত, আচ্ছা, SMS করেছেন আমাকে আবারও টিপু, SMS করেছেন আশা, সুমি, জিনিয়া, মাহমুদ SMS করেছেন আমাকে ফারাহ, ডিজে রনি, তুহিন, সাদাভূত সহ আরো অনেকে। যাই হোক, আমাদের সাথে আজকে জয়েন করেছেন আরো একজন, আমাদের প্রতিদিনের মতো একজন গেস্ট। আমরা তার সাথে পরিচিত হব এবং তার সাথে কথা বলবো। তার নামটা আমরা প্রথমে জেনে নিই তার কাছ থেকে। কি নাম আপনার? হ্যালো, হ্যাঁ, কি নাম আপনার? ভাই আমার নাম হচ্ছে ওয়াহিদ। ওয়াহিদ, জি, বাংলা মোটরে থাকি। ওকে। তো ওয়াহিদ, আপনাকে আমি একবার শুনেছিলাম যে আপনি গত সপ্তাহেও আসবেন। জি ভাই। বাট গত সপ্তাহে আপনি আসেননি। এর কোনো স্পেসিফিক কোনো কারণ আছে? জি ভাই, সত্য কথা বলতে লাস্ট ফ্রাইডেতে আমি আসিনি। অনেকে জিনিসটা মনে করে যে খুব ফানি কিছু একটা, বা নিজে বানিয়ে বলছে এরকম কিছু একটা। সো অনলি সেটার জন্যই আসা হয়নি আর কি। আমি আসিনি, মনে করতাম যে যদি আমি কিছু বলি তাহলে মানুষ মনে করবে কি যে আমি হয়তো বানিয়ে বলছি, বা এটা নিছক কোনো ঘটনা বা কোনো কাহিনী। বাট আমি বলতে চাই যে এটা কোনো ঘটনা না, কোনো কাহিনী না। একমাত্র যাদের সাথে হয়েছে তারাই এটা ফিল করতে পারবে। আর একটা রিকোয়েস্ট সবার কাছে, সেটা হচ্ছে যে এটা নিয়ে কখনো কোনো সময় ফান করবেন না। ওকে, আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাই যে আপনার মেইনলি কোন ধরনের সমস্যা হয়, বা কি কারণে আজকে আপনি কোন ধরনের ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চান? কোন ধরনের কোনো সমস্যা আপনার জীবনে কি আছে? হ্যাঁ, আমার সাথে প্রায় এরকম কিছু একটা অলওয়েজ হইতে থাকে। আমার বাসার সাথে আর কি আগে একটা পুরনো কবর ছিল একটা, তো ওইটার উপরে এখন আমার ছোট চাচা ওখানে বিল্ডিং বানিয়েছে। আচ্ছা। তো এটা হওয়ার পর থেকেই টুকটাক কিছু একটা হতো আর কি, সবসময় ফিল করতে পারতাম। তো একদিন হঠাৎ রাতের বেলা ডিনার করার পরে ছাদে উঠি 12:30 একটার দিকে। ছাদে ওঠার পরে সাথে যে রেলিং, ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে থাকি ফোনে। তো হঠাৎ আপনি আমাকে বলছিলেন যে আপনাদের বাসায় রিসেন্টলি হুজুরও ডাকা হয়েছিল। সেটা একটু বলবেন, যে আপনার কবরের ব্যাপারটা বললেন, এবং কবরের ঘটনা আমাকে একটু আগে বলেন যে কবরের ঘটনাটা কি ঘটেছিল, বা কবরেরটা আপনি আমাকে যেভাবে বলেছিলেন আর কি সেইভাবে শুনতে যাচ্ছি যে কবরটা নিয়ে আপনাদের কি ঘটনা ঘটেছিল। হ্যাঁ, তো আব্বুদের কাছে শুনেছি যে এখানে একটা পুরনো কবর ছিল। তো ওইখানে ছোট চাচা পরে বিল্ডিং বানায়। আর এটা যে কবরটা ছিল, এর আগে যাদের এখানে থাকতো তারা বলতো
বলতো যে এটা কখনো ভেঙো না, বা এটা এখানেই থাকুক সবসময়। তো চাচা এটা মানেননি, ওইটা ভেঙে ওইখানে বিল্ডিং বানিয়েছে। তো সাইডে ওই কবরের জায়গাটা খালি থাকতো আচ্ছা। অলওয়েজ, বাট ওইখানে ময়লা জিনিসপত্র ফেলতো। হুম তো একদিন হঠাৎ করে এরকম আমার সাথে ফিল করলাম যে আমার সাথে খারাপ কিছু হয় অলওয়েজ। হুম তো বাসায় বলার পরে যে আব্বুরা বলে যে না এটা কিছু না, এটা হয়তো বা মনের ভয় বা সামথিং ভুল হতে পারে মনের। হ্যাঁ। হুম তো এই রোজার সময় হুজুর আসেন আমাদের বাসায়, কোরআন শরীফ খতম হয়। তো হুজুরকে বলি আমি যে আমাদের সাথে এরকম হয়। তো আব্বু বলল যে হুজুর এই জিনিসটা তো খুব ভয়, বা ওরা ভয় পায়, এটা কি করা যায়। হুম তো হুজুর বললেন যে এটা তেমন কিছু না, মানুষের মধ্যে যেমন ভালো মন্দ থাকে, জিনদের মধ্যে এরকম ভালো মন্দ থাকে। রাইট। তো এটা ভালো হবে যে ওদের কিছু না করা, মানে আপনার ওই যে বেঁধে টেঁধে দেওয়া সেটাই, যে এরকম কোনো বিল্ডিং কিছু করার নেই। বাসা বাদ দেয় বা সেরকম কিছু একটা। তো হুজুর বলছে যে এরকম কিছু করার দরকার নেই, সে আপনাদের খারাপ চায় না। আচ্ছা, ওকে। তো আপনি কিভাবে তাদের উপস্থিতি প্রথম টের পেয়েছিলেন? মানে আপনাদের বাসায় যে তারা আসা যাওয়া করছে বা এই ধরনের কোনো কিছু ঘটছে, এটা কিভাবে টের পেয়েছিলেন? এটা আমি ফার্স্ট টের পাই এই রোজা ঈদের পরপর। হুম একদিন রাতে ছাদের বেলা ডিনার করে ছাদে উঠিস 12:30-1টার দিকে। উঠে আমার ছাদের রেলিং এর পাশে দাঁড়িয়ে থাকি। তো আমার বাসা আর আমার সাথের বাসাটা একদম ক্লোজ, ছাদটা একদম ক্লোজ, এক ছাদ থেকে আরেক ছাদে যাওয়া যায় এরকম, আচ্ছা। ডিস্টেন্সটা হচ্ছে এরকম। তো ওই বাসায় আমার ছোটবেলার ফ্রেন্ড থাকে সাগর, একসাথেই ছোট থেকে বড় হয়েছি। তো হঠাৎ করে দেখি ওদের ছাদটা একদম অন্ধকার থাকে। আচ্ছা। তো হঠাৎ করে আমি মানে বুঝতে পারি যে ওই ছাদে দুজন হাঁটতেছে, কেউ আমাদের সাইজের। হুম তো জিনিসটা দেখে খুব অবাক হই যে এত রাতে ছাদে আমাদের মতো দুজন, এই বিল্ডিং এ আমি আর ও ছাড়া আমাদের এই বয়সের কেউ নেই। আচ্ছা। তো মনে মনে ক্যালকুলেট করতে থাকি যে কে হতে পারে এটা। হুম তো একটু ভয় লাগে তখন থেকেই যে এই দুইটা কে। তারপরে আস্তে আস্তে যখন সামনের দিকে দেখার চেষ্টা করি, তো দেখি যে হাঁটতে হাঁটতে দুজন ওই ওদের ছাদের কর্নারে চলে গেল। তো আমি আরেকটু ক্লোজ যাই আমার ছাদের, তো দেখার চেষ্টা করি যে এরা কে। তো ওরা যখন টার্ন নিয়ে আমার দিকে আসছিল, তো আমি আস্তে আস্তে ভয় পাচ্ছিলাম যে কারা এই দুইটা এত রাতের বেলা। তো হঠাৎ করে যখন ক্লোজলি চলে আসলো, তো একজন আমার দিকে তাকালো। আর ওইটা মনে হয়েছিল আমার জীবনের সবচেয়ে ভয়াবহ কোনো একটা রাত, আমি কখনোই ভুলবো না। তাকিয়ে দেখি একটা আমি, একটা সাগর। মানে আপনি আপনার নিজেকেই দেখতে পাচ্ছেন এক্স্যাক্টলি সামনের ছাদটায়। হ্যাঁ। আর এট দ্যাট টাইম আমি পুরো ঘামাই গেছিলাম, ভিজে গেছি ঘামে। আর মাইন্ডটা আপনার সোয়েটিং হচ্ছে। এক্স্যাক্টলি। আর এত ভয় পেয়ে গেছিলাম যে মাথা 1 মিনিটের জন্য একদম ব্ল্যাঙ্ক হয়ে গেছিল যে কি দেখলাম এটা। আমি বুঝতে পারতেছি যে আমার সাথে কিছু হচ্ছে, আমি কাঁপতেছিলাম লিটারেলি। আমি বুঝতেছিলাম যে আমার লেফট সাইডে সিঁড়ি নিচে যাওয়ার, বাট আমি এগোতে পারছিলাম না। আচ্ছা। জাস্ট 2 বা 3 সেকেন্ডের মতো ঘটনাটা হবে। আমি একদম ব্ল্যাঙ্ক হয়ে গেছিলাম 2-3 সেকেন্ডের জন্য যে আমি এটা কি দেখলাম। তারপরে সাথে সাথে নিচে দৌড় দিয়ে এসে বলি যে এরকম এরকম ব্যাপার। তো উপরে আসলো আমার সাথে আব্বু, এসে দেখে এরকম কোনো কিছু নেই। পরে বললো যে না এগুলো কিছু না, মনের হয়তো বা কোনো কিছু ভুল। বাট তার কিছুদিন পরে আমার ছোট আপু আবার ছাদে উঠে একদিন, ছাদে উঠে দেখে যে সেম কাহিনী, যে ওদের ছাদের কর্নারে দুটো বড় বড় গাছ আছে টবে। তো দেখে ছোট আপু হুবহু সেম একটা আপুকে দেখে হাসছে। মানে একদম উনি আবার ওনাকে দেখছেন হুবহু আপুকে দেখে হাসতেছে। আপু ও তখন অজ্ঞান হয়ে গেছিল। তার মানে এই ঘটনাটা শুধুমাত্র আপনাদের সাথে ঘটে এরকম না, এই ঘটনাটা আপনাদের মানে ফ্যামিলির আরো অনেক সাথে ঘটেছে। আচ্ছা, কোনো স্মেল বা এরকম কোনো কিছু পান? আরেকটা যেটা হয়, আমি আপনাকে বললাম ভাইয়া যে মাঝে মধ্যে আমার রুমটা হচ্ছে মানে একটা দেয়ালের সাইডে পুরোটা খোলা, মানে থাই গ্লাস করা, গ্রিন লাইট কোনো। তো খুলে টুলে ঘুমাই সব। তো একদিন রাতের বেলা হঠাৎ আমার রুমটা স্মেলে ভরে গেল, ভালো সুন্দর স্মেলে। তো হঠাৎ করে স্মেল তো অবাক লাগার কথা। তারপরে আমি অ্যাজ ইউজুয়ালি ঘুমিয়েছিলাম। তো হঠাৎ করে দেখি যে আমার পায়ের কাছে কেউ বসলে একটা ফিল পাওয়া যায় না, যেমন যে সাথে কেউ বসছে আমার বেডে, ফিল করতে পারবো। তো আমি বুঝলাম যে আমার পায়ের কাছে কেউ বসছে। তো উকি দিয়ে দেখি কেউ নেই।
একদম ওইখানে আমি কাঁথা নিচে ভিজে গেলাম আবার। হুম, তারপরে মানে কি বলবো, মানে এত ভয়ঙ্কর ছিল। হুম, আর আমার খাটটা আস্তে আস্তে ভাইব্রেট করছিল, এরকম আস্তে আস্তে হিল ছিল। তো আমি মনে মনে চিন্তা করলাম যে ভূমিকম্প হচ্ছে নাকি। হুম, তারপর আমার বেডের একদম সামনাসামনি হচ্ছে আমার পিসি টেবিলটা, তো ওর উপরে একটা পানির বটল ছিল। তো আমি ওটার দিকে তাকালাম যে পানি হিলছে নাকি, তাহলে তো বুঝতে পারবো যে আহ, ভূমিকম্প হচ্ছে নাকি। তারপর দেখলাম না, পানিটা হিলছে না, আমার খাটটাই হিলতেছে। ওকে। এত ভয় পাইছিলাম এট দ্যাট টাইম, আমি না উঠতে পারতেছিলাম না কিছু বলতে পারছিলাম, জাস্ট দোয়া পড়তেছিলাম মনে মনে। হুম, হুম। আর এটা মাঝে মধ্যেই আমার সাথে হয়। আচ্ছা, আপনাদের বাসায় শুধুমাত্র আপনি আপনার বোন ছাড়া আর কারোর সাথে কোনো কিছু ঘটেছে বা কেউ কোনো কিছু দেখেছেন? না, কেউ দেখি নাই, বাট এরকম ফিল করে অনেকে যে হঠাৎ করে রাতের বেলা ঘুমাচ্ছে, কিছু একটা পড়ে গেল, হুম, হুম। তাপাস করে পরে আবার উঠায় আবার পরে, আচ্ছা, এরকম হয় এরকম মাঝে মাঝে আপনাদের মাঝে মাঝে। ফ্যামিলিতে হয়? মাঝে মধ্যে মানে স্মেলে ভরে যায় ঘর, এই স্মেলটা, এই যে এটা সবসময় হয়। এটা কি আপনি ছাড়া অন্য কেউ পায় এই হ্যাঁ, স্মেলটা? আমার আম্মুও পাইছে। আপনার আম্মুও পেয়েছেন? জি। সো এই ব্যাপারটা যখন আপনারা হুজুরকে ডাকলেন তখন হুজুর বলেন যে হুজুরের যে কথাটা, সেটা আমার কাছে একটা জিনিসই শুধুমাত্র মনে হলো যে উনি যেহেতু আপনারা ভালো স্মেল পাচ্ছেন, তো আমারও মনে হচ্ছে যারা আছেন বা যারা যারা আপনি মনে করছেন যে কারো অস্তিত্ব খুঁজে পাচ্ছেন আপনি সেখানে, এবং আমার মনে হয় যে সেটা ভয়ের কিছু নেই। কারণ আমি শুনেছি যে ভালো আত্মা বা জিন যাই বলি না কেন বা যা কিছুই হোক না কেন, স্মেলটা নাকি তাদের ভালো হয়, মানে খারাপ হয় না অ্যাটলিস্ট। সো এটাতে মনে হয় এত ভয় পাওয়ার কিছু নেই। বাট আমি জানি যে আপনি বলবেন যে আসলে যাদের সাথে ঘটে তারাই এক্স্যাক্টলি ভাইয়া। তো তারাই আসলে এই যে অনেকেই এক্সপেরিয়েন্স করতে চান এই ঘটনাগুলো, কিন্তু আসলে যাদের সাথে ঘটে তারাই বুঝতে পারেন যে ঘটনাগুলো কত ভয়াবহ হতে পারে, তাই না? সবসময় এটা এই জিনিসটা কিন্তু মানে একদম সবকিছু অন্যরকম হয়ে যায়। এক্স্যাক্টলি। যাই হোক, আমাদের সাথে আরো একজন গেস্ট রয়েছেন। সেটা হচ্ছে যে আমাদের গতদিনও তিনি ছিলেন এবং কিছু ঘটনা তিনি মিস করেছিলেন, যে ঘটনাগুলো তিনি আজকে বলতে চান। এবং তিনি, আমি সম্প্রতি শুনলাম যে তিনি রিসেন্টলি যেটা হয়েছে তার সাথে, সেটা হচ্ছে যে একটা, মানে আপনারা জানি না যে কখনো কোনো মৃত মানুষ দেখেছেন কিনা, বাট তার লাইফে এরকম ঘটনা অহরহই ঘটছে। সো তিনি আছেন আমাদের সাথে। আপনার নামটা আরেকবার বলুন সবাইকে। হাই, আমি শাহরিয়ার। ওকে শাহরিয়ার, আপনার যে ঘটনাটা সেটা কতদিন শেয়ার করতে পারেননি আপনি সময়ের অভাবেই। জি। তো আজকে সেই ঘটনাটা আমাদের সাথে একটু বলেন, একদম শুরু থেকেই বলেন যে কিভাবে ঘটনাটা ঘটলো এবং কিভাবে কি হয়েছিল, যাদেরকে দেখেন তারা কারা। হ্যাঁ, যেটা হচ্ছে যে আমার ঘটনাটা স্টার্ট হয় আপনার কোরবানিদের পরের দিন থেকে। হুম, আমার স্কুল লাইফের ফ্রেন্ড, আমি আরো একসাথে নার্সারি থেকে পড়তাম। হুম, তো ও কোরবানিদের পরের দিন ঢাকা বগুড়া মহাসড়কে অ্যাক্সিডেন্টে মারা যায়। হুম, একসাথে ওরা 5 জন মারা যায়। ওকে, তো প্রথমে খবর আসে আমার কাছে, ওর বাসায় খবরটি যায়নি। ফ্রেন্ড, ওখানে আরো যারা ফ্রেন্ড ছিল তারা খবর দেয় আমাকে, কাজ আমার খুব ক্লোজ ফ্রেন্ড ছিল। ওকে, তো আমি জানালাম ওর বাসায় যে হ্যাঁ আন্টি এই ব্যাপার। হুম, তো নর্মালি গেল, যেহেতু খুব ক্লোজ ফ্রেন্ড ছিল, খুব কষ্ট পেয়েছিলাম হুম, যে ও মারা গেছে। তো প্রথম দুদিন জাস্ট নর্মালি কিছু হয়নি, হুম, ঠিক আছে। তো থার্ড ডেতে, কোরবানিতে 4 দিন পর, হুম, আমি সাডেনলি, আমি তখন বেডে ছিলাম, অ্যাক্সিডেন্ট করেছিলাম, গত এপিসোডে বলেছিলাম আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম। হুম, তো বেডে ছিলাম, তো হঠাৎ করে আমার বারান্দার যে গেটটা আছে আমার রুমে, হুম, সাডেনলি জার্ক করছে কেউ। আচ্ছা, মনে হচ্ছে যে অনেক জোরে বাতাস এসে কাঁপছে গেটটা। আচ্ছা। তো আমি ফার্স্টে মনে করলাম যে হয়তো বিড়াল টিলাল কিছু হবে বা সামথিং। সেগুলোর জন্য এই শব্দটা আসছে হ্যাঁ। বা এরকম কিছু তো একটা। আমি লাইট জ্বালালাম দেখার জন্য যে কি আছে ওখানে। হুম, তো যখন আমি লাইটটা জ্বালালাম, এটা যদি আলো আধারের খেলা হতো তাহলে একটা কথা ছিল যে আমি ভুল দেখেছি, কিংবা আমি ঘুমেছিলাম, উঠেছি না, আমি শুয়েছিলাম তখন, যে এটা ভুল হওয়ার কোনো কথা না। আচ্ছা, তো আমার লাইট যখন জ্বালালাম, ঠিক আমি স্পষ্ট দেখতে পেলাম যে আমার ফ্রেন্ড হুম, ও নাফিস, প্লিজ ওর জন্য সবাই দোয়া করবেন। ডেফিনেটলি, ও আমার বারান্দা গেটের সামনে দাঁড়ানো, ঠিক যেখানে আমার গেটটা, এবং গেটের সামহাও গেটটা খুলে গেছে। আচ্ছা, ও ওখানে দাঁড়ানো, একটা হোয়াইট কালারের পাঞ্জাবি পরা, একটা ব্লু জিন্স। ও অলওয়েজ এই টাইপের ড্রেস পরে থাকতো ন্যাচারালি। আচ্ছা, মানে যখন বেঁচে ছিলেন তখন। হ্যাঁ। ওকে, তো ওরকম একটা ড্রেস পরা আমার দিকে তাকিয়ে আছে, এবং সেটা আমি স্পষ্ট লাইট জ্বালানোর পর দেখেছি, এটা অন্ধকারের মধ্যে না। আচ্ছা, এটা কি শুধুমাত্র আপনি নিজেই দেখেছেন নাকি? না না না, এটা আমার ওর ফ্রেন্ড দেখেছে। ইভেন আমি এরকম একটা বলছি আমি একটা ঘটনা। তো আমি
মাকে ডাকলাম যে আম্মু আমি নাফিসকে দেখছি। তো মম বলতেছে যে না এটা কিছু না, তোমার অনেক ক্লোজ ফ্রেন্ড ছিল, তো হয়তো তোমার কষ্ট লাগছে এই জন্য তুমি দেখছো বা সামথিং। তো আমি মামকে বললাম যে মাম আমার ভয় লাগছে, তো তুমি আমার সাথে শো। ওকে, তো ঠিক আছে, আম্মু শুলো, নর্মালি চলে গেল, আমি সুস্থ হলাম। তো সাডেনলি আমি ওয়াহিদের ওখানে যাচ্ছিলাম, ওয়াহিদের বাসায় যাচ্ছিলাম। আচ্ছা, আমার সাথে একটা ফ্রেন্ড ছিল রকি। তো মগবাজার মোড়ে হঠাৎ করে সিগন্যালে বসে থেমেছে রিক্সা। তো হঠাৎ করে দেখি যে আমার চোখ হঠাৎ করে দিয়ে গেছে। আচ্ছা, তো দেখি যে নাফিজ ওখানে দাঁড়ানো। ফ্রেন্ডটি আপনার মারা গিয়েছে? হ্যাঁ, এগেইন। ওকে, এটা দিনের বেলাতে? হ্যাঁ, দিনের বেলা। অলরাইট, দুটো, একটা ঘটনা হচ্ছে আলোর মধ্যে, একটা দিনের বেলা। তো আমি তাকিয়ে আছি, তো আমার পাশেই ফ্রেন্ডটা ছিল, আমি বললাম যে রকি তুই দেখতেছিস ওখানে যে দাঁড়ানো আছে? বলে হ্যাঁ, পাঞ্জাবি পরার ছেলেটা। আরে তো নাফিজ, ওখানে দাঁড়াইছে কেন? ওকে, তো আপনার সেই ফ্রেন্ডটাও যে সঙ্গে আছে সেও ঠিক একই ভাবে আপনার ওই ফ্রেন্ডটিকে দেখছে? ওকে, তো আমি আবার আমার সাথে যে রিক্সাওয়ালা ছিল, আমি বললাম যে আচ্ছা মামা তুমি ওখানে একটা লোক দাঁড়ায় আছে, তুমি দেখতেছো? বলে যে মামা অনেকগুলো, তো কেউ যে পাঞ্জাবি পরা লোকটা আমাদেরকে তাকায় তাকায় হাসতেছে। তো আমি বললাম যে হ্যাঁ তুমি দেখতেছো? তো ও বললো যে হ্যাঁ দেখছি। ওকে, তো আমি হঠাৎ করে আমি আমার ফ্রেন্ডকে বললাম যে তুমি শিওর, তুমি বুঝতেছো তুমি কি বলতেছো? তখন আমার ফ্রেন্ড শকড, বলে যে আচ্ছা এটা কিভাবে পসিবল? সেটাই, মানে এবার ভুলটা যদি হয়েও থাকে তাহলে আপনারা মানে দুইজনই তিনজন দেখেছি, তিনজন দেখেছেন, মানে রিকশাওয়ালা সহ তিনজন দেখেছেন। আচ্ছা, এছাড়া আর কেউ দেখেছে আপনার ফ্রেন্ডকে? ফ্রেন্ডকে এছাড়া আমাদের যেটা হচ্ছে আমার মা দেখেছে। আচ্ছা, পরে আপনার মা কি এটা আপনার সাথে, মানে পরে আপনি আপনার মাকে মাকে যখন বলেছি তখন মাও বলেছে, আমি যাচ্ছিলাম তখন অফিসে যাওয়ার সময় দেখলাম নাফিসকে। ওকে, আমার যেটা মনে হয় যে আপনাদের একটু, আমি যতদূর জানি যে এরকম দেখলে নাকি দোয়া টোয়া করে দিতে হয় বা দোয়া চাইতে আসে অনেকে। সো আমার মনে হয় যে ভালোভাবে তাদের জন্য দোয়া করে দেওয়া উচিত। আমাদের আরো কথা হবে এর মাঝখানে, আমরা কিছু SMS পড়ে আসি, কারণ অনেকেই কষ্ট করে আমাদের SMS পাঠাচ্ছেন। আমাকে SMS পাঠাচ্ছেন রায়হান, লিখেছেন যে ভূত FM এর সাথে থাকতে চাই, দিতে চাই উৎসাহ, পেতে চাই ভালোবাসা। সো প্লিজ আমার SMS-টা পড়ো। আমি পড়ে ফেলেছি। ডক্টর গোলাপ লিখেছেন রাজশাহী থেকে যে ভয় লাগছে। ওকে, অনেকে অবশ্য বলছেন কিন্তু যে ভয় লাগছে না। তো যাদের কাছে ভয় লাগছে না বরং মজা লাগছে, তাদের কিন্তু তারা আরো বেশি মনে হয় এনজয় করতে পারছেন। আর নাদিয়া লিখেছেন যে এই ধরনের ঘটনা, মানে এই ধরনের ঘটনা আমি আগেও শুনেছি, একজন মানুষ তার নিজের চেহারার একজনকে দেখে। ওকে, এই ধরনের ঘটনা কিন্তু আমিও শুনেছি। ইনফ্যাক্ট এটা হয় কিন্তু মানে খুব হঠাৎ করে একদিন আপনি রাতের বেলায় ঘুম থেকে উঠে যদি আপনার নিজেকে যদি আপনার ঘরের মধ্যে দেখতে পান, বা হঠাৎ করে আপনি আপনার নিজের ঘরের মধ্যে ঢুকলেন চাবি খুলে, সারাদিন অফিস করে এসে বা ইউনিভার্সিটি থেকে ফিরে আপনার নিজের ঘরে ঢুকলেন, ঢুকে যদি দেখেন যে আপনার মতোই আরো একজন মানুষ সেই ঘরে রয়েছে, চেয়ারে বসে আছে বা আপনার বিছানায় বসে আছে, তাহলে কি করবেন? বা আপনি মানে হু নোজ যে দুইজন, একটু আগে আমরা যে ঘটনাটা শুনলাম যে একজন মৃত ফ্রেন্ডকে তাদেরই আরো দুইজন ফ্রেন্ড দেখেছে। রিক্সাওয়ালা তো দেখেছে তাকে একজন সাধারণ মানুষ হিসেবে। আমি অনেকদিন আগে বলেছিলাম এরকম যে আমাদের চারপাশে এইরকম কোন মানুষ যদি আসলেও ঘুরে বেড়ান যারা আসলে ঠিক এই ওয়ার্ল্ডের না, তাহলে কি হবে? আমরা কি আসলে বুঝতে পারবো? আমরা কিন্তু কখনো কারো কাছে গিয়ে যাচাই করতে চাই না, জিজ্ঞেস করি না যে আপনার নাম কি, আপনি কোথায় থাকেন, বা গায়ে হাত দিয়ে দেখতে চাই না যে আসলেও তিনি জীবিত না মৃত, এরকম কোনো কিছু কিন্তু আমরা কখনো টেস্ট করি না। সো আমি জানি না। আর আজকেও আমি সবসময় বলি যে একটা মানে কেমন যেন কোইন্সিডেন্স হয়ে যায় যে আজকে আমি প্রথম যে ইমেলটা পড়েছি সেই ইমেলের মধ্যে এরকম ছিল যে নিজেকে দেখা। আমাদের যে গেস্ট রয়েছেন সেই গেস্ট এসে আমাদের প্রথমেই বললেন যে নিজেকে দেখা, নিজেকে দেখলেন, এমনকি তার বোনও দেখেছেন। সো এই ধরনের ঘটনাগুলো, একই ধরনের ঘটনা আমাদের সাথে মাঝে মাঝে এরকম ঘটে। এবং এই যে আজকে একটু আগে আমাকে নাদিয়াও বলেন যে এই ধরনের ঘটনা তিনিও শুনেছেন, এই যে নিজেকে দেখা। তানজিল আমাকে লিখেছেন নারায়ণগঞ্জ থেকে যে রাসেল ভাইয়ের সামনে HSC এক্সাম, তারপরও ভূত FM না শুনে পারছি না। আমি বলবো যে যেহেতু এক্সামের আগে আমার মনে হয় এক্সামের প্রতি বেশি নজরটা দেওয়া উচিত, এক্সামটাই বেশি গুরুত্ব পাবে, এটাই আশা করব। সাদিয়া আমাদের SMS করেছেন এবং সাদিয়া SMS করে বলেছেন ভাইয়া জোরে কথা বলেন, কেন আস্তে কথা শোনা যাচ্ছে তার মানে। ওকে, আমরা চেষ্টা করছি যে আরেকটু জোরে আপনাদের শোনানো যায় কিনা। অভি লিখেছেন যে রাজশাহী থেকে তিনি লিখেছেন যে SSC পরীক্ষা দিয়েছি, তাও ভূত FM শুনছি। আর নাজিয়া লিখেছেন যে শাহরিয়ারকে বলবেন তার ফ্রেন্ডের জন্য আমরা খুব দোয়া করব। ওকে, থ্যাংক ইউ সো মাচ যে তার জন্য দোয়া করতে চেয়েছেন। রুমানা লিখেছেন যে ভাইয়া আমি ভয়ে শেষ,
প্লিজ এত ভয় দিয়ে না। ওকে, আমরা ভয় পেলে আরো করার জন্য খুশি হয়ে যাই। যাই হোক, স্টে টিউন। আমরা একটা ছোট্ট ব্রেক নিব। এর মাঝখানে আমাদের সাথে ভৌতিষ্ঠ জয়েন করেছেন, একটু আগে আপনাদের কিছু কোয়েশ্চেনও ছিল। সো ভৌতিষ্ঠের কাছেও আমরা ফিরে আসবো। ইন দ্য মিন টাইম আমাদের SMS করুন, লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ আর পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর আপাতত একটা গান শুনে আসবো আমরা। Radio Futi. সারাক্ষণ কানে কানে ছন্দের সুরে গানে আমার শুধু টানে Radio Futi, 88 FM. শুধুই কাছে টানে। রাইট, শুনছেন সবসময় রেডিও ফুর্তি আর চলছে ভূত FM, সাথে আছে রাসেল এবং SMS পাচ্ছি। রুমা লিখেছেন, ভাইয়া আমি একটা এমন একটা এক্সপিরিয়েন্স জানি, একটা মেয়ের ঘটনা তিনি বলেছেন যার সাথে জিন থাকে। আচ্ছা, আর পরি লিখেছেন যে রাসেল ভাইয়া আমার বাসাতেও এই টাইপের ঘটনা ঘটে। আচ্ছা, যাদের বাসায় এই ধরনের ঘটনা ঘটে, একটু আগে আমাদের যে গেস্টরা যে ঘটনাগুলো শেয়ার করেছেন, সেরকম ঘটনা থাকলে অবশ্যই আমাদের লিখে পাঠান। আর সেটার জন্য যেটা করতে হবে, শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠাতে হবে 9840 নাম্বারে। আর যদি বিস্তারিতভাবে লিখতে চান, ডিটেল লিখতে চাইলে, তাহলে bhutfm@radiofurti.fm আপনি ইমেল করবেন, অবশ্যই নাম, ঠিকানা এবং ফোন নাম্বার। আর সেই সাথে স্টুডিওতে আসতে চান কিনা সেটাও একটু উল্লেখ করে দেবেন। মন্টি লিখেছেন ঢাকা থেকে যে, ভাইয়া তোমাদের ভূত FM শুনে অনেক ভয় পাচ্ছি, প্লিজ আমার SMS-টা পড়তে বলেছেন। ওকে, পড়ে ফেলেছি। আনিকা লিখেছেন যে ভূত FM শুনছি, আর সেই সাথে তিনি সায়েন্স ফিকশনও পড়ছেন। সায়েন্স ফিকশনে পড়তে পড়তে নিশ্চয়ই যে অ্যালিয়ান টেলিয়ান এই সমস্ত, আমাদের কাছে আসলে এই জিনিসগুলো কিন্তু এটা অ্যালিয়ানের মতোই। আর রাজ লিখেছেন, থ্যাঙ্কস ভূত FM, তোমাদের কারণে ফ্রাইডে নাইটটা খুব জোশ হয়, থ্যাংক ইউ সো মাচ। আর ঈশিতা লিখেছেন, ভাইয়া আমাদের বাসায় কি হয় বুঝি না, এবং তাদের বাসায় কিছু ঘটনা আছে। আমি ওই যে বললাম যে ইমেল করতে পারেন আমাদের bhutfm@radiofurti.fm। শিশির ঢাকা থেকে রাজশাহী যাচ্ছেন ট্রেনে করে। ওকে, আর ভূত FM-এর সাথেই আছেন। আশা করছি যে আরো দারুণ দারুণ সব ঘটনা আপনাদের জানাতে পারবো। সো স্টে টিউন। এছাড়াও তারেক SMS করেছেন রাতুল, মুস্তারি SMS করেছেন, ওবায়দুল্লাহ খুলনা থেকে, অন্তু, এছাড়াও ইমা, অজয়, ব্ল্যাক ভয়। আচ্ছা, আজ তিনি এছাড়াও SMS করেছেন, জাবেদ SMS করেছেন, আবু, প্রিন্স, তারপরে সনোজ, রাত্রি, মুন্তাসির, তারপরে এছাড়াও ডক্টর বন্যা, আচ্ছা, পিঙ্কি এবং জ্যোতি সহ আরো অনেকে। সো যারা SMS করতে চান তাদেরকে বলেছি যে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠাতে পারেন 9840 নাম্বারে। আমাদের আরো একজন গেস্ট রয়েছে, তার আগে একটু ভূত FM এর সাথে জয়েন করেছেন ভৌতিস্ট এই মাত্র। গত সপ্তাহে আমরা বলেই রেখেছিলাম, ওনারাও বলেছিলেন যে মানে সম্ভব হবে না আসা, কিন্তু আজকে আবারও জয়েন করেছেন। আমাদের সাথে রয়েছেন সাকিব ভাই এবং জিবরান ভাই, তাদের সাথে একটু কথা বলি আমরা। হ্যালো এভরিওয়ান। ওকে, তো হ্যালো। সো আমাদের সাথে যে গেস্ট রয়েছেন তার সাথে আমরা একটু পরিচিত হই। ভাই, আপনার নামটা একটু বলেন। হাই, আমার নাম মোহাম্মদ আরিফুল হক শাওন। আমি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে আছি। আমার বাসা হচ্ছে ঢাকার মাদারটেকে আর কি। ওকে, সো আপনার সাথে কোন ধরনের ঘটনাগুলো ঘটেছিল? অ্যাকচুয়ালি মানে আমার সাথে যে ধরনের ঘটনাগুলো ঘটছে, এটার মানে ফার্স্টে একটা কথা বলে নেই যে মানে আমি যেটা বিলিভ করি যে ভূত বলে অ্যাকচুয়ালি কিন্তু কিছু নাই। এবং আমি যেগুলো দেখছি এগুলো আমার মনে হয় যে হ্যাঁ, মানে এটা হতে পারে আর কি। ঠিক আছে, গুড, এইভাবেই ভাবা উচিত। হ্যাঁ, মানে যা দেখেছি অ্যাকচুয়ালি সাকিব ভাই, যে মানে মনে হয়েছে যে না, এটা পসিবল, এটা ইম্পসিবল কিছু না আর কি। তো
আমার সাথে মানে অনেকগুলা ঘটনা ঘটেছে, তার ভিতর যে কারণে মানে পসিবলটা কেন বলছেন, যে পসিবলটা কি কারণে, মানে পসিবলটা এই কারণে যে এই সেম প্লেসে নট অনলি আমি, আমার ফ্যামিলির আরো 2জন মেম্বার দেখেছে, এবং আমার সাথে যে আমার ওয়াইফ আছে, আপনি তো তার কাছে শুনলেন যে ওর কাজিন একটা ওখানে উইদাউট এনি রিজন আর কি, মানে মানে খুব নর্মাল একটা কেসে একটা অ্যাক্সিডেন্ট মারা গেছে আর কি ওখানে আর কি। ওকে, তো এই কারণে আমি বলতেছি যে এটা পসিবল এখানে। আর মোটামুটি যে কয়েকটা মানে ঘটনা আমি দেখেছি, আমার কাছে মনে হয়েছে যে না, এটা এই কারণে পসিবল আর কি। আচ্ছা, কি ধরনের ঘটনা একটু আমাদের বলেন। এটা হচ্ছে যে এটা হচ্ছে 2008-এর ঘটনা আর কি। আচ্ছা। 2008 সালে আমার তখন নতুন আর কি বিয়ে হয়েছে ওর সাথে। তখন আমাদের একটা দাওয়াত ছিল হচ্ছে ওই কুমিল্লা থেকে চিটাং যেতে, যে একটা হাইওয়েতে একটা রেস্টুরেন্ট পরে হচ্ছে যে হোটেল নূরজাহান, ওখানে আমাদের দাওয়াত ছিল। আমার শ্বশুর বাড়িটা হচ্ছে কুমিল্লাতে আর কি। আচ্ছা। তো ওখান থেকে আমরা আর কি রাত 9টার সময় রওনা দিয়ে গিয়েছি নূরজাহান হোটেলে। ওখানে আমাদের প্রোগ্রাম ছিল। প্রোগ্রাম শেষ করে আস্তে আস্তে এটা নিয়ার অ্যাবাউট 12:15 থেকে 12:30 মতো বেজে গেছে আর কি। তো 12:15 থেকে 12:30 মতো বেজে গেছে। একটা গাড়ি আমি নিজেই ড্রাইভ করতেছিলাম, আরেকটাতে ড্রাইভার ছিল প্লাস আদার্স অন্য সবাই ছিল, আর আমার গাড়িতে আমার সাথে ও ছিল, আমার ছোট ছোট ভাই বোনরা ছিল আর কি। তো এটা হচ্ছে যে মানে পদুয়ার বাজার নামে একটা জায়গা আছে আর কি। তো ওই পদুয়ার বাজার, ওই জায়গা থেকে হাতের ডান দিকে টার্ন করে যে মানে কুমিল্লা শহরে ঢুকতে আর কি, ওই জায়গায় মানে কিছু দূর আসার পর শাকতলা নামে একটা জায়গা আছে আর কি। আচ্ছা। তো ওই শাকতলার ওই প্লেসটাতে মানে কিছু দূর আসার পরে আমার মানে হঠাৎ মনে হলো যে একটা স্মোকি একটা মানে মানে কিছু একটা আছে আর কি সামনে। আচ্ছা। তো মানে আমি দেখতে পাচ্ছি না এরকম, কিংবা হেডার ডিপার্টমেন্টে আর কি আমাকে আগাতে হচ্ছে আর কি। তো আমি গাড়িটা হালকা একটু স্লো করছি। হালকা স্লো করার পরে যাচ্ছি আর কি। তখন মনে করেন যে গাড়ি আবার 60 to 70 যাচ্ছে আর কি। তো তখন আর কি হঠাৎ দেখি যে আমার রাস্তার ডান সাইড থেকে বাম সাইডে আর কি, মানে যখন আমি গাড়িটা ড্রাইভ করতেছি তখন তো আমার বনেট বরাবর নজর আর কি। মানে ফার্স্টে নিচ থেকে আমি দেখছি যে একটা লুঙ্গি পরা, আমার এটা মনে আছে যে লুঙ্গি পরা। তারপর আমি উপরে তাকায় দেখি যে 2 হাত উপরে তুলে মাথাটা হচ্ছে একটা ছাগলের আর কি। সে রোডটা ক্রস করবে এবং সে আমাকে মানে একটু পাজল করার চেষ্টা করতেছে। আচ্ছা। এই মানে আমি ব্রেক করতে করতে সে যেহেতু এদিকে আসতেছে, আমি ডান সাইডে সরে মানে কিছু দূর গাড়িটা টান দিয়ে মানে বাম সাইডে লুকিং গ্লাস, রিভার্স গ্লাস দিয়ে তাকিয়ে দেখলাম যে কিছু নাই। ওর দিকে তাকিয়ে দেখলাম যে ও পুরোপুরি নর্মাল আছে আর কি। আচ্ছা। তো তারপরে কিন্তু ড্রাইভ করছিলেন আপনি? ড্রাইভ আমি করছিলাম। তো যদি আপনার সমস্যা হয় তাহলে সবার সমস্যা হবে। হ্যাঁ, ওকে। তো আমি ওই মুহূর্তে আর কিছু বললাম না আর কি। ওই মুহূর্তে কিছু বললাম না, আমি চুপচাপ ওইভাবে সরাসরি বাসায় চলে গেলাম। বাসায় যাওয়ার পর যখন আমি ড্রেস চেঞ্জ করতে যাব তখন আমাকে বলতেছে যে তুমি এত ঘামতিছো কেন? তা বললাম তুমি কি কিছু দেখো নাই? বললো যে না, কি? তো আমি আর কিছু তাকে বলি নাই, ওই অবস্থাতে বলি নাই। পরে আমি ঢাকাতে ব্যাক করে আমার ফাদারকে বলতেছি যে বাবা এরকম শাকতলা দিয়ে আসার সময় রাত্রেবেলা আমি এরকম একটা ঘটনা দেখেছি আর কি। মানে আমার সামনে এরকম একটা পড়ে গেছে বাবা, এটা তো আমি কোনোভাবে নিজেকে বোঝাতে পারতেছি না যে এটা আমার চোখের ভুল কিংবা অন্য কিছু। তখন সে বলতেছে যে তুমি এটা দেখছো, ওহিয়ানা কিন্তু একটা গরুস্থান আছে আর কি। এবং সে বলল যে এটা তোমার শ্বশুরের সাথেও আমি 2001-2 এর দিকে আর কি, বললো যে ওইখানেও আমরা সেম ভাবে দেখেছিলাম। তবে আমার ফাদার মানে যেটা বলছে যে ওনার আর কি ফেসটা খেয়াল নাই আর কি। তুমি বললো যে আমার খালি এতটুকু মনে আছে যে লম্বা কানওয়ালা কেউ একজন আমি দেখে সে রোডটা ক্রস করবে, আমি এই বলে ড্রাইভারকে সাবধান করতে করতেই তোমার মানে আমার ফাদার ইন ল তখন হাত দিয়ে আমার ফাদারকে না করছে আর কি। আচ্ছা। কিছু বলেন না, কারণ সাথে আমার ছোট শালা ছিল আর কি, রাশেদ। তো তারপরে আর কি বাসায় যাওয়ার পরে আমার শ্বশুর বলছিল যে আমার শ্বশুর তো মানে উনি ওখানকার বিজনেসম্যান আর কি, তো ওনার সাইডে বিভিন্ন রকম কাজ টাজ চলে। উনি বহু আগে নাকি এখানে দেখছিলেন যে আর কি রাস্তার উপরে একদিন রাত্রেবেলা মানে এই ড্রাইভার মানে আমার শ্বশুরের যে ড্রাইভার সেলিম আঙ্কেল, সে বেশ কয়েকবার দেখছে আর কি। তো বললো যে ওখানে রাস্তার মাঝখানে নাকি একবার সে দেখছিল যে একটা খাটিয়া রাখা আছে। পরে সে রাস্তার পাশে যে আর কি যে মাটির যে রাস্তাটুকু থাকে ওই দিক দিয়ে সাইড কেটে আর কি গেছে আর কি। আচ্ছা, মানে একদম রাস্তার মাঝামাঝি একটা খাটিয়া রাখা? হ্যাঁ হ্যাঁ, রাস্তার মাঝখানে বরাবর রাখা। তখন আর কি তোমার ওখানে যে যাওয়ার তার তো কোনো ওয়ে নাই, তখন আর কি রাস্তার পাশে কাঁচা রাস্তা দিয়ে আর কি গাড়ি নিয়ে চলে গেছে, মানে দাঁড়ায় নাই কিন্তু আর কি। তার মানে এই রাস্তাতে এরকম ধরনের ঘটনা এর আগেও হয়েছে? হ্যাঁ, এর আগেও হয়েছে। ওকে।
সো আপনার সাথে আপনার ওয়াইফ আছেন, আমরা তার সাথে একটু পরিচিত হই। BootFM.tk. আমি রুমি। ওকে, আচ্ছা, আপনাদেরও বলছিলেন যে আপনার জীবনেও এরকম অনেক ধরনের ঘটনা ঘটেছে, সেগুলো কোথাকার ঘটনা? সেগুলো কি ঢাকার না ঢাকার বাইরে? না, আমার বাসা অ্যাকচুয়ালি হচ্ছে কুমিল্লায়। হুম, তো আমার ছোট ভাই রাশেদ, ও আমার ফাদার ওকে কোরআন হেফজ করার জন্য দিয়েছে। তো মাদ্রাসায় যখন ও ভর্তি হয় তার 2-3 মাস পর হঠাৎ করে শুধু অসুস্থ হওয়া শুরু হয়। হুম, সারাক্ষণ পড়াশোনা করতে চায় না, ঘুমের মধ্যে চিৎকার দিয়ে ওঠে, হুম, হঠাৎ হঠাৎ কি জানো দেখো লাফ দিয়ে ওঠে। হুম, তা আমি তো তখন ছোট ছিলাম, মশাই আমরা 2 ভাই বোন একসাথে ঘুমাতাম। রাতে হঠাৎ করে দেখা যেত যে হঠাৎ করে চিৎকার দিয়ে উঠে কি জানো বলতেছে, কাকে জানো মারতে যাচ্ছে, এই এরকম করো না আমার সাথে, এভাবে চিৎকার করে উঠতেছে। তা আমি একা থাকতাম ওর সাথে, আশেপাশে কেউ ছিল না। আমি চুপচাপ মানে অনেক চেষ্টা করতাম যে থামানোর, অনেকক্ষণ কিছুক্ষণ নিজে নিজে করে তারপর নিজেই শুয়ে করতো। আচ্ছা, তারপর অসুস্থ তো থাকতো নর্মালি, জ্বর উঠতো, শরীর ব্যথা, অনেক ডক্টর দেখানো হয়েছে, হুম, কেউ কোনো কিছু ধরতে পারে না। অনেক টেস্ট করানো হয়েছে, বললো যে না ওর তো কোনো প্রবলেম নেই, জ্বর কি জন্য হয় এটাও কেউ কিছু নর্মালি বলতে পারে না। তো এরকম 1-1.5 বছর গেছে। এর মাঝখানে আমি একদিন সকালবেলা ঘুম থেকে উঠে মানে ফ্রেশ হয়ে বারান্দায় গেলাম টাওয়েল আনতে, গিয়ে দেখি দিনের বেলা বিশাল একটা পেঁচা বারান্দার গ্রিলে এসে বসে আছে। আচ্ছা, তো আমি বুঝলাম না, ফার্স্টে দেখে গ্লাসটা লাগিয়ে চলে যেতে নিয়ে আমার হঠাৎ করে মনে হলো এটা কি দেখলাম। হুম, আবার গ্লাসটা খুলে তাকিয়ে দেখি যে একটা পেঁচা বসে আছে। আচ্ছা, তো এটা ঘরের দিকে ঢুকবে আমার মনে হলো, আমি সাথে সাথে গ্লাসটা লাগিয়ে দৌড় দিয়ে আম্মুর কাছে গেলাম, যে বললাম যে আম্মু দেখো তো বারান্দা এটা কি। আম্মু দৌড় দিয়ে গেল, গিয়ে দেখলো যে পেঁচা বসে আছে। তখন বললো যে বুঝলাম না এটা কি। এটা নিয়ে সেরকম কেউ মাথা ঘামায়নি। তারপর অনেকদিন গেল, এরকম ভর্তি হওয়ার 1-1.5 বছর পর দেখছে যে ওর শরীর ভালো হচ্ছে না, পড়াশোনা ঠিক মতো করছে না। দেন আমাদের গ্রামে একটা পরিচিত একটা কবিরাজ ছিল, ওনাকে ডাকা হয়েছে, বললো যে ওর এই প্রবলেম। তো বললো যে ঠিক আছে আমি জিন হাজির করে দেখি ওর, মানে উনি জিন হাজির করতে পারতেন? হ্যাঁ, আচ্ছা। দেখলো যে ওর আসলে কোনো প্রবলেম আছে কিনা। ওকে, তো দেন বাসায় গ্রামের কিছু মুরব্বী সহ আমার দাদা ছিল, চাচাতো দাদা, হুম, উনি সহ আমাদের বাসায় এসেছেন। আসার পর আমাদের বাসায় হচ্ছে 2টা বিল্ডিং, সামনে একটা পিছনে একটা। তো সামনের বিল্ডিংটা ঠিক আছে, আর এছাড়া মনে করেন মেইন গেট থেকে শুরু করে পিছনের বিল্ডিং পর্যন্ত সব লাইট অফ করে দেওয়া হচ্ছে ওনার কথা মতো। উনি বলেছেন যে মানে যেখানে আমরা থাকবো সেখানে আশেপাশে যাতে কোনো আলো না থাকে। তো সব লাইট অফ করে দিয়ে নিচে দারোয়ানদের বলা হয়েছে যে এখানে পাহারা দাও, বাইরের কোনো মানুষ যাতে ঢুকতে না পারে। তো সবাই একসাথে বসা হলো, ঘরের লাইট সব বন্ধ। আমার ঘরটা ছিল ভিতরের দিকে দক্ষিণ পাশে, ওখানে সবাই গিয়ে বসলো। বসার পর অনেকক্ষণ পর আমি শুনতে পেলাম যে আমার ঘরের গ্লাসটা অনেক জোরে আওয়াজ হচ্ছে। আচ্ছা, অনেকক্ষণ এরকম আওয়াজ হওয়ার পর দেখলাম যে সবাই ও ঘর থেকে বেরোয় আসলো, বেরোয় এসে বললো যে ওখানে হবে না, আমরা ড্রয়িং রুমে বসি। দেন ড্রয়িং রুমে বসা হলো সবাই মিলে। বসার পর এরকম কিছুক্ষণ পর আবার সেই আওয়াজ, জানালায় আওয়াজ হচ্ছে, দরজায় আওয়াজ হচ্ছে। তারপর এরকম 5 মিনিট পর হঠাৎ করে বাসার মেইন দরজাটা খুলে গেল। তারপর ওখান থেকে ঠাস করে খুলে গিয়ে আবার মনে হলো যে ভিতরে কেউ আসলো, তারপর আবার লেগে গেল। এসে মনে করেন যে মশলা পিষে যে পাটা, সেরকম পাটা নিচে ফেললে, অনেক ভারী জিনিস তো ওটা যদি নিচে ফেলা হয় যেরকম আওয়াজ হবে সেরকম একটা আওয়াজ হলো, 3বার আওয়াজ হলো। আচ্ছা, তা আমি বুঝলাম না আওয়াজটা কিসের। যাই হোক সবাই একসাথে বসে আছি। দেন একটা সালাম দিল, বিশাল একটা সালাম, ভরাট একটা ভয়েস, পুরুষের। এবং আপনার শিওর যে বাসায় কেউ ঢোকে নাই? না, বাসায় কেউ ঢুকেনি। আর আমাদের পাশে আমাদের গ্রামের যে কবিরাজ বসা আছেন, উনি যদি কিছু করে থাকেন নিজ থেকে তাহলে তো আমরা টের পাবো। কারণ হচ্ছে যদিও বাসা ঘর অন্ধকার সবকিছু, তারপরও পাশে কেউ একজন বসে আছেন, উনি যদি জায়গা থেকে উঠে দাঁড়ান বা কিছু করেন আমরা তো টের পাবো, তাই না? ফিল তো করা যায়। বাট আপনারা ছাড়া এই বাসায় আর নতুন মানে বাইরে থেকে কেউ ঢোকেনি? না, বাইরে থেকে কেউ ঢুকেনি। আমার রিলেটিভ আছে গ্রামের 2জন রিলেটিভ ছিল, কবিরাজ ছিল, আর আমাদের জয়েন্ট ফ্যামিলি। আমরা মনে করেন সবাই মিলে 10 না, মানে লাইট অফ করার পর থেকে আপনি শিওর যে বাসায় কেউ ঢোকেনি? না, বাসায় কেউ ঢোকে। ফাইন। তারপর সালাম দিল, সালাম দিয়ে বলল যে হ্যাঁ আমি
মানে নামটা আমার ঠিক খেয়াল নেই। তো বললো যে আমি জিন হিসেবে আমাকে হাজির করানো হয়েছে আপনাদের একটা প্রবলেম সলভ করার জন্য, বলেন কি বলবেন। তো যে কবিরাজ ছিল উনি বললেন যে এই ছেলেটা, তার এজ হচ্ছে 8 বছর, তাকে হাফেজিতে হাফজা করার জন্য দেয়া হয়েছে কোরআন শরীফ। তো সে অনেকদিন ধরে ভর্তি হওয়ার পর থেকে 2-3 মাস পর থেকে শুধু অসুস্থ থাকে। তো অসুস্থ থাকে, অনেক ডাক্তার দেখানো হয়েছে, সবকিছু করা হয়েছে, টেস্ট করা হয়েছে, অনেক ভালো ভালো ডাক্তার দেখানো হয়েছে, কোনো কিছু ধরা পড়ে না। তো বললো যে ওর কি কোনো প্রবলেম আছে কিনা, কোনো রোগ তো ধরা পড়ছে না। তখন উনি ওই যে লোক আসলো উনি বললেন যে আচ্ছা ঠিক আছে, কিছুক্ষণ চুপ করে থেকে বললো যে আচ্ছা আমি আসি, কিছুক্ষণের মধ্যে আমি আসছি। আবার সেই আওয়াজ হলো, দরজাটা খুলে গেল, আবার লেগে গেল, চলে গেল। 5 থেকে 7 মিনিট পর আবার সেই একই আওয়াজ, সেই 3টা আওয়াজই হলো, দরজাটা খুলে গেল, ঘরের ভিতর আসলো, এসে আবার সালাম দিল। তখন আমাদের মনে হলো যে উনি একা না, ওনার সাথে আরো কেউ আছেন। আমার মনে হলো যে কেমন যেন একটা ভয়েসটা পুরুষেরও না মহিলারও না, কেমন যেন যে চিৎকার করে কাঁদছে, মারার আওয়াজ পাচ্ছি, মনে হচ্ছে কেউ কাউকে মারছে। তো চিৎকার করে যাকে নিয়ে আসে সে চিৎকার করে বলতেছে। আপনি একা দেখেছেন না সবাই, মানে যারা আমরা তো দেখছি না, আমরা সবাই অন্ধকারে বসে আছি। হ্যাঁ, শুনতে পাচ্ছেন এবং সবাই একই জিনিস, সবাই একই জিনিস, বাসায় একই সাথে বসে আছি। তো বললো যে হ্যাঁ তুমি নিজ মুখে বলো তুমি কি করছো। তখন বললো যে হুজুর আমাকে মাফ করে দেন, আমি আর কখনো এই ধরনের কিছু করবো না, আমার ভুল হয়েছে এই সেই। তখন বললো যে না ঠিক আছে, মাফ করবো, যাই করছো, তুমি কি করছো সেটা আগে সবার সামনে বলো। তখন বললো যে হুজুর এই বাসাটা 100 থেকে 150 বছর আগে, টাইম ঠিক মনে নেই। তখন বললো যে এত বছর আগে এখানে একটা হিন্দু ফ্যামিলি ছিল, এলাকাটা নাকি একটা হিন্দু এলাকা ছিল। তো বললো যে এখানে একটা বাচ্চা জন্ম হয়েছিল, তো কি কারণে বাচ্চাটা যেন মারা যায়। তো নর্মালি হিন্দুরা তো মারা গেলে পোড়ায়, তাই না? তো ওরা বললো যে এখানে কবর দেওয়া হয়েছিল, মানে মাটিতে পোতা হয়েছিল। তো এরপর থেকেও বাচ্চাটার উপর নাকি এই যাকে নিয়ে আসা হয়েছে উনি নাকি, সে নাকি এটার উপর ভর করেছে। আচ্ছা, বললো যে আমরা 7 বোন এই সেই। তো আমার কাছে ব্যাপারটা বিলিভ হচ্ছে, আবার মনে হচ্ছে যে অবিশ্বাস কিভাবে করি, যেহেতু বাসার সবাই আছেন, দেখতে পাচ্ছি না, কিন্তু তারপর ওটা কি হচ্ছে, অপরিচিত ভয়েস, কাউকে চিনি না, জানি না কি হচ্ছে। এবং আপনারা শিওর যে বাইরে থেকে কেউ ঢোকে নাই, সো এই ব্যাপারটা কোনো মানুষ ঢোকে না এটা শিওর। তারপরে এই যে এত কিছু হলো, এরপরে কি আপনার ভাই সুস্থ হয়েছিলেন? না, আমি ঘটনাটা শেষ করি। তো এরকম চিৎকার করে কাছে এরকম বলতেছে যে এই ছেলেটা ছোট, কিন্তু দেখে আমার খুব ভালো লাগছে এই সেই, অনেক ধরনের কথাবার্তা। তখন বললো যে তুমি ক্ষতি করছো কেন, এই ছেলেটার, বাচ্চা ছেলেটার ক্ষতি করছো কেন তুমি। তখন বললো যে আমি ওকে ডিস্টার্ব দিচ্ছি, আমার ভালো লাগে। কেন ভালো লাগে? ভালো লাগে, ভালো লাগার কোনো এক্সাক্ট কারণ নেই, ভালো লাগে আমার। তুমি কি করো? আমি ওকে ঘুমাতে দেই না, পড়তে দেই না, ও ঘুমাইলে আমি উল্টাপাল্টা স্বপ্ন দেখাই, এগুলো সবকিছু বললো। তারপরে যে ব্যাপারটা হলো যে এই যে আপনাদের মানে পুরো এই যে কবিরাজ যে পুরো জিনিসটা সমাধান করলেন, সমাধান করার পরে কি আসলে উপকার হয়েছিল? উপকার হয়, কিছুটা উপকার হয়। মনে করেন যে ওর অসুখ যেরকম হতো, শুধু শুধু বিছনা পড়ে থাকতো, পড়াশোনা করতো না, খাওয়া দাওয়া করতে পারতো না, শুকায় গেছিল একদম, ওগুলো অনেক কমে আসছে। এখন অনেক বছর হয়েছে, ও কোরআন শরীফ ওর শেখা শেষ। আচ্ছা, একটা জিনিস আমি তাহলে জিজ্ঞেস করবো যে আপনারা যখন পরবর্তীতে নিশ্চয়ই এই ঘটনা ঘটার পরে বাসার সবাই একসাথে এই ঘটনাগুলো শেয়ার করেছিলেন, তখন সবাই মানে আপনি যে শব্দ শুনতে পেয়েছেন, অন্য সবাই সেই শব্দ শুনতে পেয়েছে, সবাই শব্দ, এবং আসলে কাউকে কেউ দেখতে পায় নাই, মানে আপনারা কি নিজেদেরকে দেখতে পাচ্ছিলেন? আমরা তো মনে করেন বসে আছি, তো আমরা তো ছোট ছিলাম, আম্মু ছিল পাশে, আমার দাদি ছিল, হাত ধরে সবাই বসে আছি, তো টের পাচ্ছি যে সবাই একই সাথে আছে, সবাই একই রকম আওয়াজ পাচ্ছি, কিন্তু কেউ কাউকে দেখতে পাচ্ছি না। ওকে, সো আমরা দুইটা ঘটনা শুনলাম। কনফিউজ, লাস্টে কি ওই প্রেজেন্সটা কি তাড়িয়ে দেওয়া হয় নাকি?
কনক্লুশন কি হয়? শেষে মানে একদম যখন এই যে সবকিছু ঘটলো বা সে বললো যে আমি এমনি হ্যাঁ। এমনি ওকে বিরক্ত করি, তারপর কি হলো? তখন যিনি নিয়ে আসছেন উনি বলল যে তুমি শুধু শুধু বিরক্ত করো, কেন করো, এইটুকু বাচ্চা এই সেই, অনেক বোঝানো হলো। তো আমার মনে হলো যে যিনি আসছেন হুজুর হিসেবে উনি গায়ে হাত তুলছে বা মারছে এ ধরনের কিছু মনে হলো, চিৎকার করতেছে আমি করব না, আর হুজুর আমাকে মাফ করে দেন এই সে। তখন বললো যে আচ্ছা ঠিক আছে, আমি এর ব্যবস্থা করছি, আপনারা নিশ্চিন্ত থাকেন, এরপর থেকে আপনাদের ছেলে নিশ্চিত। ওকে, এরপর চলে গেছে এবং যাওয়ার সময় কি কোনো ধরনের কোনো ক্ষতি করে গেছে বা এরকম কোনো না, কিছু? যাওয়ার সময় কোনো ধরনের কোনো ক্ষতি করেনি। ওকে, সো আমাদের কাছে আরো কিছু এসএমএস আছে, আমি দেখতে পাচ্ছি ইরা এসএমএস করেছেন খোকা এসএমএস করেছেন, রূপা, ডিউক, এছাড়াও এসএমএস করেছেন উষার, এসএমএস করেছেন আমাদেরকে সাগর, বৃষ্টি, তারপরে প্রিন্স, মেহেদি, তামিম, মিমন এসএমএস করেছেন আমাদেরকে, সাজিদ, নয়ন, মেহেদি, এছাড়াও আমাদের এসএমএস করেছেন বিনতি। তিনি বলেছেন যে ভাইয়া ভূত এফএম অনেক পছন্দ করি, আমার এসএমএস এখনো একবারও পড়া হয়নি, তো পড়া হয়ে গেল। মাস্ক আমাদেরকে লিখেছেন সিলেট থেকে যে আমি ভয় পাচ্ছি, এন্ড তিনি বলেছেন যে আপনাদের এক্সপিরিয়েন্স গুলো অনেক ভয়ঙ্কর। ওকে, আর মিলন লিখেছেন যে ভূত এফএম এর সাউন্ড এবং ভূত এফএম শোনার পরে উনি একটা বিড়াল দেখে ভয় পেয়েছেন ভূত মনে করে, এরকম ভয় পাওয়া কোনো কারণ নেই। আর শামীম লিখেছেন, আচ্ছা শাহিন লিখেছেন সিলেট থেকে যে ভাই এরকম অনেক ঘটনা ঘটে, একদিন আমি অনেক রাতে ঘরে ফিরছি এবং তিনি ঘটনা শেষ করতে পারেন। আমি জন্য বললাম যে বড় ঘটনা থাকলে অবশ্যই আমাদের ইমেল করতে পারেন bhuthfm@radiofurti.fm। অবশ্যই আপনাদের নাম, ঠিকানা এবং ফোন নাম্বার জানাতে ভুলবেন না। সাকিব ভাই, কোন ধরনের কোনো ঘটনা কিছু আছে আজকে? না, এখন তো মাথায় খালি ওয়ার্ল্ড কাপ, বুঝছো? তাও ছোটখাটো একটা কিছু? ছোটখাটো আই থিঙ্ক জিবরানের একটা ঘটনা আছে। ওকে, জীবন ভাই প্লিজ। I don't know how to tell this story. জিবরানের কথা তো কেউ বুঝি না, জিবরান বলার পর আমি ট্রান্সলেট করি। This is blah 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 blah. Say that. Translate কর। মানে হচ্ছে আমার বুদ্ধি খুব কম, আমাকে মাফ করে দিবে। Blah blah. ধন্যবাদ। অলরাইট, আমরা ঘটনায় চলে যাই। ঘটনাটা কি? আচ্ছা, তার মাঝে মাঝে আমরা বলি যারা এসএমএস করছেন তারা শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিবেন 9840 নাম্বারে। আচ্ছা রাসেল, আমাদের ওই যে ভূত পেতনি ভ্যাম্পায়ার ওরা কি এসএমএস করে না? হ্যাঁ, ভূত পেতনি ভ্যাম্পায়ার সবাই আমাদের সাথে আছে এবং বিভিন্ন মানে নামের যে কত রকম হতে পারে, মানে ধীরে ধীরে নামগুলো খুব মানে আজব আজব নাম, যে নামগুলো অনেক ক্রিয়েটিভ হচ্ছে। ওই যে আমি একটু আগে বললাম যে ব্ল্যাক ম্যাজিক টাইপের নাম, তারপরে হচ্ছে যে ওই যে কাউন্ট ড্রাকুলা, হ্যাঁ, তারপরে হ্যাঁ, তারপরে ভূত চিন্তা, হ্যাঁ, এরকম টাইপের। নাইস নাইস। সো অনেক অদ্ভুত অদ্ভুত টাইপের নাম। সো আমার যেটা মনে হয় যে আমরা বরং ঘটনায় চলে যাই একবার। হ্যাঁ, আমার ঘটনাটা একটু মাথায় ফর্ম করতে হবে, এখন পুরো জায়গাটা কিভাবে বলবো আমি। একটা ইনসিডেন্ট আমার শোনা, আচ্ছা, একটা ইয়ে কাছ থেকে, আর আমি এটা শুনেছি একটা ভেরি ইন্টারেস্টিং ইয়ে থেকে, সোর্স থেকে, রাস্তায় একজনের লোক থেকে। আচ্ছা, যে আমাকে হঠাৎ থামিয়ে বললো যে আপনাকে ওই লোকটা আছেন, আপনি চিনেন? বলে হ্যাঁ। তাকে জিজ্ঞেস করেন তো সে এটা করলো কেন, এইরকম ধরনের ঘটনা। এরকম ধরনের ঘটনা। সো আমি, এটা একটু লম্বা স্টোরি, সো আমি এটাকে শর্ট করে বলছি। সো আমি স্টোরিটা শুনে সেজন জিজ্ঞেস করলাম, লাইক মানে আপনি কিভাবে জানেন হু দ্য হেল আর ইউ? সো অন্য এটার পর অন্য একটা স্টোরি, কিন্তু তারপর যে স্টোরিটা এখন বলবো তাকে আমি জিজ্ঞেস করলাম যে আপনার সাথে একটা জিনিস হয়েছিল এটা, সো can you tell me what it is? আমাকে বলে কি স্টোরিটা? আমি বললাম যে একটা লোক নাকি আপনাকে, একটা ফকির এসে আপনার হাতের মধ্যে একটা ড্রেনের মাটি হয় না, ময়লা যেটা, ময়লা হাতে ধরে দিয়েছিল, ড্রাই ড্রেন ছিল, মাটি হাতে ধরে দিয়েছিল, আপনি ছিটকানি দিয়ে হাত সরাই নিয়েছিলেন কেন? তখন বলে যে তুমি এটা জানো কিভাবে? সেটা কেন রিসেন্ট? বলে না, এটা হচ্ছে 69 ঘটনা, অনেক আগে। হ্যাঁ, আই গট সারপ্রাইজড। ওকে, বলে এটা তো আমি আমার ওয়াইফ ছাড়া কেউ জানে না। আমি জিজ্ঞেস করলাম ওকে, মানে সো হোয়াটস দ্য স্টোরি? বলে 69-এ আমি এই ঢাকায় ছিলাম, বসিবাসের দিকে। সো রাস্তায় দেখি যে আমার বাসার সামনে একটা ফকির এসে বসে ড্রেন থেকে মাটি উঠায় খাচ্ছে। সেটা দেখে আমার অবভিয়াসলি খুব খারাপ লাগলো। এগুলো তখন আমি আমার ওয়াইফকে জিজ্ঞেস করলাম যে কিছু বাসায় কিছু আছে নাকি দেওয়ার মতো? বলে আমার একটা রুটি আছে, 2টা পিস দিয়ে দিতে পারো। সো সাথে সাথে নিয়ে চলে গেল। সামনে যে হাজবেন্ডটা যে দিল হাতের মধ্যে, ভাই এটা খায় না, এটা খান। তারপর লোকটা হাতে রুটিটা নিয়ে ফকির হাতে নিয়ে ফালাই দিল। আচ্ছা,
বলে কি মানে একটু হি গট লিটল অফেন্ডেড, বলে ভাই করেন না এটা, মানে এটা না খেয়ে রুটিটা খান ভালো হবে। সো যখন রুটিটা হাত দিয়ে দিতে গেছে, ফকিরটা ধাপ করে তার হাতটা ধরে ফেললো। ধরে ফেলে হাতের মধ্যে ওই ড্রিন হাত ওই মাটিগুলো নিয়ে হাতের মধ্যে ঢুকিয়ে দিল। আচ্ছা, ঢুকিয়ে দিয়ে সে একদম চিপে দিয়ে যা। আচ্ছা, সে চিৎকার দিয়েছে, হি গট অফেন্ডেড, কি খাবে না এটা। সো হি গট অফেন্ডেড, সো বাইরে চলে আসছে। বলে কি করছে, হাতের মধ্যে পুরো ড্রেনের মাটি ধরেছে, দেখো দিয়ে দেখে যে একটা ফল। হাত খুলে দেখে ইনস্টেড অফ দ্য মাটি দেয়ার ইজ যেটা মাটি দিয়েছিল সেখান থেকে একটা ফল ফর্ম করেছে। হাতে কোনো মাটি ছিল না, না মানে সে নিয়ে আসে পুরো একদম হাতে এইভাবে ধরে মাটি নিয়ে হাতে আটকিয়ে দিয়ে, পরে লোকটার হাতে আটকে দিয়ে যাও। আচ্ছা, তো ওয়াইফে দেখালো যে মাটি ধরে দিচ্ছে, তখন যে দেখে যে এটা ফল, এন্ড দিস ফল এর নামটা ভুলে গেছি কি, আই থিংক আই টোল্ড ইউ দিস স্টোরি শাকিব, রাইট? হ্যাঁ, এই ফলটার নাম কি মনে আছে না? সো এই ফলটা ইট অনলি গ্রোজ ইন ইস্ট পাকিস্তান তখন, মানে এই দেশে ওয়েস্ট পাকিস্তান, একদম সাউথে, একদম বর্ডারের কাছে, অন্যদিকে একদম। আখরোট নাকি? I forgot the name of it. মদ দিয়ে নাম বলছিলেন? হ্যাঁ, সামথিং নামটাই, ফলের নাম কোন সময় মনে থাকে না। আচ্ছা, সো ওটাই মানে খুলে দেখে যে ওটা। সো হি গট সারপ্রাইজড, এই লোকটা মানে আমাকে মাটি দিল সাথে সাথে এটা। সো হি ওয়েন্ট ব্যাক, যে দেখে যে এই লোকটার নাই, ফকিরটার নাই, চলে গেছে ওখান থেকে। সো তার বলি যে তার ঠিক 2 মাসের মাথায় হি ওয়াজ ইন পাকিস্তান। আচ্ছা, বাট দ্যাটস আ ভেরি স্মল স্টোরি, এটার সিগনিফিকেন্স কোনো কিছু নেই। বাট 2 মাসের মাথায় হি গট সেন্ট টু পাকিস্তান। হি গট সেন্ট টু পাকিস্তান। ওখানে কি অনেক ফল খেয়েছে ওটা? হ্যাঁ, ফাটায়। আচ্ছা, আচ্ছা, এরপরে কি ডিড ইউ ফাইন্ড আউট যে ওই রাস্তার লোক যে তোকে ঘটনা বলছে, কেন বলছে, অথবা হ্যাঁ এটা আসলে যে মানে কেন বললো আপনাকে হঠাৎ করে এই ঘটনাটা? হ্যাঁ, ফান ইনসিডেন্ট হচ্ছে, আমি বলে ফেলি এখন, সিন্স এভরিথিং আই ফেস দ্য কনসিকুয়েন্স অলরেডি। আমি একদিন I wanted to buy a motorcycle. আচ্ছা, So তখন I just changed my job. আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, চিন্তা করছিলাম I need to buy a motorcycle. আমি একটা মোটরসাইকেল দেখে আসছি, আর আমার ফার্স্ট পেমেন্টটা অফিস থেকে পেলাম। So I was going to the bank. ব্যাংকে যাচ্ছি যে আমি টাকাটা উঠাবো, মানে ফার্স্ট ডিপোজিটটা করবো। আচ্ছা, So আমি হেঁটে যাচ্ছি, ঠিক সিলভার টাওয়ারের নিচে একটা দেখি, মানে হেঁটে যাচ্ছি, হঠাৎ করে একটা লোক আমাকে থামালো একদম মানে আচমকাই। হ্যাঁ, আচমকা, একটা কোট পরা, সাদা প্যান্ট, সাদা শার্ট, একদম গভর্নমেন্ট অফিসার। হঠাৎ আমাকে থামালো, আমাদের তাকালো, বললো যে ভাইয়া নাকি আপনি মোটরসাইকেলটা কিনেন না? আচ্ছা, আর আমি মোটরসাইকেল কথা কাউকে বলিনি, আমি চিন্তা করতে মানে তখন আপনার কেনাও হয়নি, আপনি জাস্ট যাচ্ছেন এই সময়? মানে আমার আই হ্যাভ ডিসাইডেড দ্যাট আই নিড সাম সর্ট অফ ট্রান্সপোর্টেশন। আচ্ছা, আর আমি একটা মোটরসাইকেল কিনবো। আমি দেখে এসেছিলাম মোটরসাইকেল, যেটা আমার খুব ভালো লেগেছিল, একটা চাইনিজ মোটরসাইকেল। সো আই ওয়ান্টেড টু বাই দ্যাট। সো আমি একটা ডিপোজিট দিই। সো হঠাৎ করে আমাকে রাস্তায় থামালো লোকটা, আমাদের তাকালো আর বললো মোটরসাইকেলটা কিনবেন না প্লিজ। আপনি কি কিনেছিলেন তারপরেও? না, আমি তো চমকাই গেলাম যে হাউ ডাজ হি নো অ্যাবাউট দ্য মোটরসাইকেল। ওকে, তখন আমি তো বললাম যে ঠিক আছে, কোইন্সিডেন্স হতে পারে। হ্যাঁ, বললাম যে ঠিক আছে, মানে কুইলেন না, আপনার দেখেন অ্যাক্সিডেন্ট হবে, জাস্ট ডোন্ট ডু ইট। ওকে, বললাম ঠিক আছে, আমি যাই না, ঠিক আছে আপনি দাঁড়ান। তখন আমাকে বললো যে ঠিক আছে, আমাকে বিশ্বাস করছেন না? বলে না, আমি অবভিয়াসলি নো। তখন সে বললো যে আপনি যে লোকটাকে চিনেন, ওনাকে যে জিজ্ঞেস করবেন প্লিজ যে এটা ওনার হয়েছিল কেন। সো লোকটা স্পেসিফাই করলে, আমি বলতে পারছি না কে, বাট লোকটাকে স্পেসিফাই করে বললো যে ইউ নো দিস জেন্টলম্যান স্পেসিফিক্যালি, ওনাকে যে জিজ্ঞেস করেন। ওকে, সো তখন আমি বললো যে আমার একটা জায়গা থেকে একটু মানে ডাক এসছে, আমার যেতে হবে। ওকে, মানে খুবই রহস্যজনক, ব্যাপারটা খুবই রহস্যজনক। আর এবার রিসেন্টলি আপনারা কোনো ধরনের কোনো শুটিং বা কোনো কিছু করে বা কোনো জায়গায় কোনো ঘটনা আছে কিনা, বা গিয়ে কোনো ধরনের কোনো? আমাদের অনেক ফেইলড ইনভেস্টিগেশন আছে। একটা এরকম শুনতে চাই, কারণ যেই ধরনের ফেইলড কিছু ঘটনা শুনেছি এর আগে, সেগুলো আরো বেশি মানে হয়তো ভিডিওতে দেখানো সম্ভব হয় না, কিন্তু শুনলে খুব অদ্ভুত লাগে এবং প্রচুর আমরা সেটা ফিডব্যাক পাই। আজকে অ্যাকচুয়ালি এভাবে কিছু মাথায় নেই, কোনো কিছু। অনেস্টলি আমাদের মাথায় একটাই জিনিস, শুট করতে করতে মারা যাচ্ছি, আর খালি চিন্তা করছি কালকে নর্দার্ন গ্যালারিতে বসে রোদে পড়তে হবে। আর সোহন ভাই ডিচ মারছে কেন আমি বুঝতেছি না। উনি আমাকে বললো 12:30টার সময় আসবো, বলার কথা। এই হেডফোন ওকে, থ্যাংক ইউ।
আরো একবার জিতবে ক্রিকেট ডেফিনেটলি আমরা এবার ভালো কিছু করব সেটা আশা করছি সবাই। আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি জাহিদ, তারা সিরাজগঞ্জ থেকে, মাঠে কোনো স্ক্রিন না। এবং তিনি বলছেন যে রাসেল ভাই আমাদের বংশের টাইটেল হচ্ছে ভূত। ওকে, সিরিয়াসলি? সো আমি জানি না, তবে তিনি বলছেন যে আমার দাদা পরদাদা সবার নামের সাথে ভূত লেখা আছে। রেমু আমাদের এসএমএস করেছেন, এছাড়াও অপু এসএমএস করেছেন ইয়াসিন, মুস্তাক এসএমএস করেছেন, তৌহিদুল এসএমএস করেছেন জাফরিন, জাকি, এবং এছাড়াও ভূত খান। তারপরে হচ্ছে আচ্ছা ভূত রাইডার, আচ্ছা ঠিক আছে, ঘোস্ট রাইডার শুনছি, এখন ভূত রাইডার। তারপরে ভূত জন, মানে যে প্রান্তজন, তারপরে এরকম অনেক কিছু শুনছি, হ্যাঁ মানুষজন, এখন ভূতজন, এই সমস্ত নাম শুনতে পাচ্ছি। আমাদের এসএমএস করছেন ইমরান বরিশাল থেকে, লিখেছেন সবার ইনসিডেন্ট গুলো অনেক হরিবল লাগছে এবং তিনি অনেক এনজয় করছেন। থ্যাংক ইউ। ড্রাকুলা লিখেছেন ড্রাকুলা লিখেছেন যে আজকের এক্সপিরিয়েন্স গুলো শুনতে ভালো লাগছে, ভয় করছে। ওকে, ভ্যাম্পায়ার আমাদের এসএমএস করেছেন, লিখেছেন প্লিজ রিড মাই এসএমএস, মানে আমরা তো ভয়েই পড়ে ফেলবো। আরাফাত লিখেছেন যাত্রাবাড়ি থেকে, খুব ভালো লাগছে শো, আমাদের বাড়ির কয়েকটা ঘটনা আছে, আচ্ছা আমরা চাইবো যে সেই ঘটনাগুলো আমরা অবশ্যই আপনারা এসএমএস করে জানিয়ে দিন, আমাদেরকে ইমেল করে জানিয়ে দিন bhuthfm@radiofurti.fm। এছাড়াও যারা এসএমএস করতে চান তাদেরকে অবশ্যই বলবো যে এসএমএস করার নিয়মটি হচ্ছে শাউট লিখে, SHOUT শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যারা আমাদের ইমেল করতে চান তারা যেটা করবেন সেটা হচ্ছে অবশ্যই ইমেলের সাথে নাম, মানে একদম ফুল অ্যাড্রেস আর ফোন নাম্বার দিবেন যাতে আমরা ফার্দার কন্ট্যাক্ট করতে পারি আপনাদের সাথে। সো আরো একটা ব্রেকে যাই না, আরেকটা ব্রেকে চলে যাই। আমি ব্রেকে যাওয়ার আগে রাসেল, তোমার বাসায় আর কিছু হচ্ছে? আমার বাসায় আপাতত কিছু হচ্ছে না, মাঝে মাঝে, এবং আমি না মানে জাস্ট মানে আপাতত যে জিনিসগুলো সেই জিনিসগুলো কত হচ্ছে যে ইগনোর করছি, বাসা থেকে বেরিয়ে আসছে। এবং আজকে আমাদের একটু পরেও আরো দুজন আমার সাথে জয়েন করবেন, তাদের সাথে একটা ঘটনা ঘটে, সেই ঘটনাটা আমার সাথে ঘটেছে। আমি বললাম যে এরকম ঘটনা কিভাবে ঘটে। মাঝে মাঝে তার মনে হয় তার কানে কেউ মনে হয় ফু দিচ্ছে, এটা খুবই অদ্ভুত একটা। তোমার এটা হয়? হ্যাঁ, এটা মনে হচ্ছে কানে ফু দিচ্ছে। আপনার এরকম করে কোনো সময় না? আমার অনেক উইয়ার্ড জিনিস হয় লাইফে, মানে কিছু অনেক সময় কিন্তু ফুটু যখন দেওয়া হয় তখন বাসায় ছোট তেদর টাইপের ভাই বোন থাকে না, ওদেরকে ডেকে একটু জোরে সোরে জিনিস শেষ করলে বেড়ে যেত। সেটা হচ্ছে রহস্যজনক ব্যাপার যে আমার বাসায় আমি একা যখন থাকি তখন এই ঘটনা ঘটেছে। আর আরেকটা জিনিস হচ্ছে, সেটা মাঝে মাঝে দেখা যায় যে মানে সেটা আমি আগে পরে জানাবো, সেটা আরো ভয়াবহ একটা ঘটনা। আপাতত একটা ব্রেকে যাই না, আমি চলো বাংলাদেশের প্রোমোটা শুনতে চাই। আচ্ছা চলো বাংলাদেশের প্রোমোটা আমরা শুনবো, এবং সেই সাথে হ্যাঁ নিশ্চয়ই আপনি উইশ করতে চান বাংলাদেশ। হ্যাঁ, আমি ডেফিনেটলি উইশ করতে চাই। আই কুডন্ট মেক ইট টু দ্য প্রিমিয়ার ফর ভেরি ভ্যারাইটি রিজনস। এখন আমরা চলো বাংলাদেশটাকে শুনবো, চলো বাংলাদেশ শুনতে চাই, এবং পুরো বাংলাদেশে সবাই যারা এখন রেডিও শুনছেন সবাইকে বলছি যে লেটস অল উইশ আওয়ার টিম দ্য বেস্ট অফ লাক। হারজিত যাই হোক যেন ভালো খেলে। আচ্ছা একটা জিনিস, সেটা হচ্ছে কনসার্টে যখন করেন গানটা, তখন রেসপন্স কেমন থাকে? সবচেয়ে মজা অনেক লোক থাকে, মানে যদি ছোট কনসার্ট হলে তো সবাই চিনে, বড় কনসার্ট হলে অনেক লোক থাকে যারা প্রথমে বুঝে না যে এই গানটাকে এই ব্যান্ডের নাকি, গানটা চিনে ব্যান্ড চিনে না, প্রথমে একটু হা হয়ে থাকে, তারপর গান শুরু করে, এটা খুব মজা লাগে। সো আমরা শুনবো ক্রিপ্টিক ফাইটের গান চলো বাংলাদেশ, এবং আমরা ডেডিকেট করছি গান একদম সাকিব ভাইয়ের অনুমতি নিয়ে, ডেডিকেটেড টু দ্য বাংলাদেশ ক্রিকেট টিম, টু অল বাংলাদেশ ক্রিকেট লাভার্স। লেটস এনজয় দ্য ওয়ার্ল্ড কাপ। ওকে।
শুনছেন সবসময় রেডিও ফুর্তির সাথে আছি রাসেল, চলছে ভূত এফএম। আমাদের এসএমএস করেছেন চৈতি, আমাদেরকে এসএমএস করেছেন আচ্ছা কুমার আমাদেরকে এসএমএস করেছেন, এছাড়াও গ্রিন ভূত, এছাড়াও আমাদের এসএমএস করেছেন তানভীর, মাসুদ, ঘোস্ট কিলার। তিনি বলেছেন যে ভূত এফএম অনেক পছন্দ করেন, থ্যাংক ইউ সো মাচ। এছাড়াও আমাদের রাজীব এসএমএস করেছেন রাজশাহী থেকে, খুব ভয় পাচ্ছেন তিনি। ওকে, স্টে টিউন, আরো ভয় পাওয়ার ব্যাপার স্যাপার আছে এবং ঘটবে। সাইমা আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলছেন আমি আবারও এসএমএস করলাম, আমার একটা ঘটনা রয়েছে, আমি এটা এসএসসি এক্সামের পর আপনাদের কাছে এসে বলতে চাই। ডেফিনেটলি তা আপনি এসএসসি এক্সামের পরে সবার ফার্স্টে যেটা করবেন সেটা হচ্ছে আমাদেরকে ইমেল করে দেবেন bhutfm@radiofurti.fm এ। আমাদেরকে অ্যানি এসএমএস করেছেন এবং তিনি বলছেন প্লিজ 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 রিড মাই এসএমএস। ওকে, আমি এসএমএসটি পড়ে ফেললাম আপনার। রনি তালুকদার আমাদের এসএমএস করেছেন। এছাড়াও দেখতে পাচ্ছি যে বাংলাদেশি ঘোস্ট দীপ আমাদের এসএমএস করেছেন। এলোমেলো স্নিগ্ধা তিনি ভূতের গলি থেকে আমাদের এসএমএস করেছেন। এছাড়াও তানহা রাজু তিনি ঢাকা কলেজ থেকে আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলছেন আমরা বাসার সবাই ভূত এফএম একসাথে শুনছি, থ্যাংক ইউ। পাভেল লিখেছেন যে ভূত এফএম এর ফার্স্ট দিকের শোগুলো তিনি শুনতে চান বোধহয়। ডন লিখেছেন ডন অব দ্য ভূত। ওকে, খুবই আজীব। তিনি লিখেছেন যে রাসেল ভাই আপনার আচ্ছা আমার কাছে আচ্ছা তার এসএমএসটা আমি এখনো পেতনি সংক্রান্ত কিছু এটা বলতে চাচ্ছেন তিনি। লম্বা ভূত আমাদের এসএমএস করেছেন। এছাড়া আমাদের এসএমএস করেছেন সত্যজিৎ, আমাদের এসএমএস করেছেন যে সাকিব কি গানটা গেয়েছে একজন প্রশ্ন করেছেন, নাম লিখেননি। হ্যাঁ, ডেফিনেটলি এটা সাকিব ভাই গেছে, বাট এই সাকিব ক্রিকেটটা অত ভালো না। সেটাই, মোটামুটি ভালোই। সেটাই, গান ভালো গান এবং হচ্ছে ভৌতিস্টে একদম মানে খুব একদম মানে অনেক কিছু করে ফেলছেন, কিন্তু ঠিক ক্রিকেটটা আর হয়ে ওঠেনি আর কি। ক্রিকেটটা আমি ওকে দিয়ে দিয়েছি, সবাই সবকিছু একজন সবকিছু করলে তো হবে। সেটাই, একজন সবকিছু করলে হবে না। বাবা ক্রিকেটটা খেল, আমি গানে থাকি। জিকো আমাদের এসএমএস করেছেন রাজশাহী মেডিকেল কলেজ থেকে এবং এছাড়াও আমাদের এসএমএস করেছেন দীপঙ্কর। আচ্ছা, যাই হোক, আমরা এসএমএস এর আগে আরো কিছু ঘটনা আমাদের সাথে আছে, সেই ঘটনাগুলো একটু শুনতে চাই। আমাদের এসএমএস করেছেন রোমান খান এবং তিনি বলেছেন যে আমি আব্দুল মজিদ কলেজে প্রথম বর্ষের ছাত্র, আমি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার তুলাই শিমুল গ্রামে বাস করি। আমাদের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার পর ছুটিতে সবাই হোস্টেলের থেকে চলে যাই। বাবার কাছে ফোন করলে বাবা আমাকে বাড়িতে আসতে বলেন। আমি হোস্টেল থেকে যখন রওনা হই তখন বাজে 6টা। আমি প্রথমে বাসে উঠি, তখন বাসে আমার পাশে একজন বৃদ্ধ লোক বসা ছিল। লোকটি প্রথমে আমার নাম এবং আমি কিসে পড়ি জানতে চাইলেন, আমি তার উত্তর দেই। পরে লোকটি আমার বাড়ি এবং আমার বাবার নাম জানতে চাইলেন, বাড়ি কোথায় এবং বাবার নাম, এবং আমি উত্তর দিলে লোকটি বললেন যে আমার বাবাকে তিনি চিনেন, আমার বাবার সাথে খুব ভালো সম্পর্ক। বাসের কন্ট্রাক্টর যখন ভাড়া নিতে আসলেন লোকটি আমার ভাড়া দেন এবং আমাকে ভাড়া দিতে বাধা দেন। কিছুক্ষণ পর লোকটি আমাকে বলেন ভালো করে লেখাপড়া করো, তাড়াতাড়ি বাড়ি চলে যাও। কিছুক্ষণ পরে লোকটি বাস থেকে নেমে যান। বাস কিছুক্ষণ চলার পর কাঠের পুল নামের একটা জায়গায় আসলে আর একটি বৃদ্ধ লোক উঠে বসে আমার পাশে এবং একইভাবে পর্যায়ক্রমে আমার নাম, কিসে পড়ি, আমার বাবার নাম এবং বাড়ি কোথায় জানতে চান। আমি অবাক হই এই কারণে যে আগের লোকটির যে কণ্ঠস্বরে কথা বলছে এই লোকটিও ঠিক একই কণ্ঠস্বরে কথা বলছে এবং আমি ভয়ে ভয়ে প্রশ্নের উত্তর দিই। লোকটি বললেন যে তিনি আমার বাবার খুব ভালো বন্ধু। পরে আমাকে বললেন ভালো করে লেখাপড়া করো, তাড়াতাড়ি বাড়ি চলে যাও। রাত হয়ে যাচ্ছে। বাস কিছুক্ষণ পর দরখার নামের একটা স্থানে থামলে আমি বাস থেকে নেমে যাই। তখন বাজে রাত 9টা। পরে আমি একটা সিএনজিতে উঠি। তখন সিএনজিতে একটি বৃদ্ধ লোক বসা ছিল। কিছুক্ষণ পর সিএনজিটি মোগরার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পরে লোকটি পর্যায়ক্রমে আমার নাম, কিসে পড়ি, বাবার নাম এবং বাড়ি কোথায় জানতে চাইলে আমি উত্তর দেই। তখন আমি অনুধাবন করতে পেরেছি যে লোকটি আগের লোকটির কণ্ঠস্বরে কথা বলছে। আমি অবাক হয়ে লোকটির দিকে তাকালে লোকটি বলেন যে তিনি আমার বাবার বন্ধু, আমাকে ভালো করে লেখাপড়া করতে বললেন। আমরা মোগরা পৌঁছালে আমি সিএনজি থেকে নামি এবং ভাড়া দিতে চাইলে লোকটি বাধা দেন এবং আমাকে বলেন তাড়াতাড়ি বাড়ি চলে যাও, অনেক রাত হয়েছে। আমি মোগরা থেকে আমাদের গ্রামে যাওয়ার উদ্দেশ্যে আর একটি সিএনজিতে উঠি। তখন ওই জায়গায় শুধু একটি সিএনজি ছিল, আমাদের গ্রামের আজাদ ভাইয়ের। তখন আমি আজাদ ভাইকে দেখে সাহস পাই এবং তাকে বলি তাড়াতাড়ি ছাড়তে। তিনি ছাড়ার কিছুক্ষণ পর সিএনজি নষ্ট হয়ে যায় এবং একটা জায়গায়, সেই জায়গাটি ছিল খুবই নির্জন। পরে একটি লোক এসে জানতে চাইল কি হয়েছে, এত রাত্রে এই জায়গায় কোনো লোক চলাচল করে না। পরে আজাদ ভাই নষ্ট হওয়ার কথা বললে লোকটি বললেন আমি ঠিক করে দিচ্ছি। সিএনজি ঠিক করার পর লোকটি আসি বলে চলে গেলেন। আমি তখনও লক্ষ্য করতে পেরেছি লোকটি একই কণ্ঠে কথা বলছেন। আমরা গ্রামে পৌঁছার পর আমি আজাদ ভাইকে ভাড়া দিতে চাইলে তিনি ভাড়া নেননি এবং আমাকে বললেন তাড়াতাড়ি বাড়ি যাও।
তখন বাজে রাত 11টা। আমি বাড়ির সামনে পৌঁছালে দেখি এক লোক মোবাইলে জোরে জোরে কথা বলছে। আমি প্রথমে লোকটিকে দেখে সাহস পাই, কিন্তু পরে চিনতে পেরেছি লোকটি আমাদের গ্রামের নয়। ওনার কণ্ঠস্বর সেই আগের ভদ্রলোকটির মতোই, এবং তিনি ভয়ে দৌড়ে বাড়িতে চলে যায়। আমি এবং দরজা নক করলে মা খুলেন এবং আমাকে বলেন, কি হাঁপাচ্ছিস কেন? আমি কিছু না বলে পানি খেতে চাই। সকালে উঠে মাকে সব কথা বললে মা বলেন যে আমাদের গ্রামের সিএনজি ড্রাইভার আজাদ ভাই গত পরশু সিএনজি অ্যাক্সিডেন্টে মারা যান। আমি শুনে খুবই কষ্ট পাই। এই ছিল স্টোরি। সো আপনাদের কাছেও নিশ্চয়ই এই ধরনের অনেক ঘটনা থাকতেই পারে। সো সেই ঘটনা যদি থাকে তাহলে আমাদেরকে অবশ্যই আমাদের সাথে শেয়ার করতে পারেন, এবং সেটা করতে হবে এভাবে যে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিতে হবে 9840 নম্বরে। মাসুম আমাদের এসএমএস করেছেন তুফান সিডর এসএমএস করেছেন, তাইফ পিয়াল 3 ইডিয়টস এসএমএস করেছেন আমাদেরকে, উলফ সাজ্জাদ লিখেছেন যে তিনি ভূত এফএম অনেক পছন্দ করেন, বডি বিল্ডার ভ্যাম্পায়ার তিনি বলেছেন যে এবার এসএমএস না পড়লে ঘাড় মোটকে দেবো। ওকে, পড়ে ফেলেছে এসএমএস ভাই, এরকম কোনো রিস্কি কাজ করতে হবে না আপনাকে। জীবন নিয়ে আসলে আমি ছেলে খেলা করতে চাই না। সাবরিনা লিখেছেন, ভাইয়া আমিও এরকম ভয়ঙ্কর কাহিনী শুনেছি, কিন্তু আরো ঘটনা তিনি শুনতে চান। ওকে, আপনার ঘটনাগুলো লিখে পাঠান, তাহলে আমরাও পড়ে শোনাতে পারবো আপনাদের। অতৃপ্ত আত্মা লিখেছেন, আমার এসএমএস কেন পড়া হয় না, যে পড়ে ফেলেছি, আপনি এখন তৃপ্তি নিয়ে ঘুমাতে যেতে পারবেন আশা করছি। দ্যাট সাউন্ডস লাইক অ্যান অ্যালবাম নেম, একটা বাংলাদেশি হিরো তো ধরে না। সেটাই, অতৃপ্ত আত্মা। আফিফা আমাদের এসএমএস করেছেন, এসএসসি দিচ্ছেন, প্লিজ 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 ভাইয়া আমার এসএমএস পড়েন। আমি পড়ে ফেললাম আপনার এসএমএস। পিউ এসএমএস করেছেন আমাদেরকে, আমাদের এসএমএস করেছেন মাহবুব, এবং তিনি বলছেন আমাদের গ্রামের বাড়ি থেকে নারিকেল গাছ নিয়ে এরকম ধরনের অনেক ঘটনা আছে। আপনি ইচ্ছা করলে আমাদের কিন্তু সেই ঘটনাটা জানিয়ে দিতে পারেন, পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। রকি আমাদের এসএমএস করেছেন ক্রিকেট ঘোস্ট, আপনাকে কালকে মাঠে খুব দরকার। জাহিদ আমাদের এসএমএস, অথবা আজকে রাতে ইন্ডিয়ান হোটেল। হ্যাঁ, ইন্ডিয়ান হোটেল, একদম পুরোপুরি ভয়টয় দেখিয়ে, মানে একদম আগে যদি এরকম কিছু একটা হয়ে যায়। কানাভূত আমাদের এসএমএস করেছেন, তিনি বলছেন আমি ভূত ফিল্মকে দেখে নিব, হি হি হি। ওকে, একটু কষ্ট করো তো রেডিওতে। হ্যাঁ সেটাই, দেখে নেওয়ার কোনো চান্স নাই। আমরা এবার আবারও ঘটনায় যাব, এবং আমাদের সাথে জয়েন করেছেন আবারও, আপনার নামটা আরেকবার বলেন, সবাইকে শুনিয়ে দিন। শাহরিয়ার, নতুন কি শোনাবেন আমাদেরকে আজকে? যেটা হচ্ছে এটা আজকে থেকে 4 দিন আগের ঘটনা। যেটা হচ্ছে আমি বাসায় আসি অলমোস্ট 1টা থেকে 1:30টার দিকে, ফ্রেশ হয়ে শুয়ে পড়ি। তো তখনও ঘুমাইনি আমি। তো হঠাৎ করে আমার বাসায় কাজের ছেলেটা থাকে, ওর নিষেধ আছে যে আমি শোয়ার পর যাতে আমার রুমে না আসে। আচ্ছা। তো সাডেনলি আমার পায়ের উপরে সে কেউ কাপড় রাখলো। আচ্ছা। তো আমি উঠলাম, উঠে লাইট জ্বালালাম। লাইট জ্বালার পর দেখি আমার পায়ের উপর আম্মুর শাড়ি দেয়া, শাড়িটা রাখা। তো আমি তখন মেজাজ খারাপ হয়ে গেছে যে আমার ঘুম নষ্ট করছে, ঘুম আসছিল কেবল। তো উঠে আমি দেখলাম যে গেলাম যে ছেলেটাকে বকা দিব কিংবা সামথিং, মামকে বলবো যে মম এটা হচ্ছে। তো যাওয়ার পর দেখি ছেলে ঘুমাচ্ছে, সে নাক ডাকছে রীতিমতো। আর একটা প্রবলেম হচ্ছে ঘুমানোর পর কথা বলে একা। আচ্ছা। তো ওরকম কথা বলছে, ঘুমাচ্ছে। তো নর্মালি আম্মু রুমে গেলাম, দেখি আব্বু আম্মু ঘুমাচ্ছে, আমার বোন ঘুমাচ্ছে। তো চলে আসলাম। তো আমি মনে করছি যে হয়তো আমার পাশে আলনা আছে, ওখান থেকে সামহাও পড়ে গেছে কাপড়টা। তো কিছু না করে শুয়ে পড়েছে আবার। তো হঠাৎ করে আমি বাম কাত হয়ে শুলাম। তো ডান দিকে হচ্ছে ওয়াল, ওদিকে আর কোনো লোক কেউ নেই। তো সাডেনলি আমার বালিশটার কর্নার ধরে কেউ টান দিল। আচ্ছা। তো টানের পর আমি ঘুরে তাকালাম যে আমার রুমে আসছি কিনা, কিংবা অনেক সময় দেখা যায় আমার পাশে সেল থাকে, তো সেল চার্জার নেওয়ার জন্য আসে। তো দেখলাম যে না, আম্মু নেই। তো হঠাৎ করে আবার একটু পর আমার মনে হলো যে বালিশের মধ্যে কেউ হাত রেখে উঠে বসলো। সাপোজ আপনি যদি শুয়ে থাকেন, আমি যদি বালিশের মধ্যে হাত চাপা দিয়ে উঠে বসি, একদিকে একটু কাত হয়ে যাবে, কার্ভ হয়ে যাবে। তো ওরকম কিছু না। তো আমি আবার উঠলাম, উঠে দেখলাম যে গেটে সব ঠিক আছে কিনা। আমি আবার সব রুম চেক করলাম। তো আমাদের বাসায় প্রায় চোর আসে, তো এই জন্য সবসময় কনসিয়াস থাকি যে হ্যাঁ কোনো হচ্ছে কিনা। দেখলাম নর্মাল না। তো একটু পরে আমার বোনের রুম থেকে চিল্লানির আওয়াজ আসছে। আচ্ছা। তো মা উঠে গেছে, তো আমি উঠে দেখলাম যে কি হয়েছে। তো উঠে দেখি যে আমার বোন কাপা গলায় আমি আম্মুর হাত ধরে রাখছে। কি হয়েছে? তো আম্মু বলে কিছু না, তুমি যাও, তুমি শুয়ে পড়ো। তো পরের দিন আমাকে ওদিন কিছু বলেনি। তো সকালবেলা ওঠার পর শুনতে পেলাম যে আম্মু যখন ঢুকে গেছে আপুর হাত ধরে কেউ, জাস্ট ব্ল্যাক টাইপের কিছু একটা কাপড় টাপড় পরেছিল, এরকম আপুর হাত ধরে টানছে। এটা আপনার আম্মু নিজে দেখেছে? হ্যাঁ। আচ্ছা। তো ওঠানোর চেষ্টা করছে যে আমি টেনে বিছানা থেকে উঠিয়ে ফেলবো, এরকম সামথিং।
এটা আপনার আম্মু একদম নিজের চোখে দেখেছেন এবং আপনার আপুও ঠিক একই সময় এই ব্যাপারটা ফিল করেছেন, ফিল করে তিনি চিৎকার দিয়েছিলেন এবং আপনার আম্মু যে দেখলেন যে এরকম একটা ঘটনা ঘটছে। ওকে, একই সাথে দুজনের ভুল হওয়ার কথা না। হ্যাঁ, আর এছাড়া যেটা নর্মালি হচ্ছে যে আমাদের বাসায় প্রায় এটা গত বছর খানেক ধরে এটা হচ্ছে যে ঠিক 2:30টার দিকে আমাদের মেইন ডোরে কেউ নক করে কিংবা বেলকনির ডোরে কেউ নক করছে এরকম। আমি চেক করার জন্য খুলেও দেখেছি যে কেউ আছে কিনা ওখানে, কিংবা আমাদের সিঁড়িটা এরকম যে ওখানে বাতাস ঢোকার কোনো প্রসেস নেই, কিংবা এত জোরে বাতাস ঢুকবেও না যে ঢুকে কেউ গেট নক করবে। ওকে, আচ্ছা, এছাড়া আমাদের সাথে আরো একজন গেস্ট রয়েছেন, তারও কিছু স্টোরি আছে, সেই এক্সপিরিয়েন্স গুলো আমি একটু শুনবো। আচ্ছা, নতুন কি আছে আপনার কাছে ঘটনা? নামটা একবার বলবেন, নামটা? আচ্ছা, আমার নাম হচ্ছে ওয়াহিদ। নতুন হচ্ছে যে এটা আরো 4-5 বছর আগের কথা। আমার বোনের শ্বশুর বাড়িতে আমি থাকতে যাই। ওইখানে রাতের বেলা হঠাৎ অনেক রাতে 3টা 3:30টার দিকে আমার অনেক পানির পিপাসা লাগে। আচ্ছা, এটা হচ্ছে ঢাকার লক্ষ্মীবাজারে বাসাটা। তো হঠাৎ পানির পিপাসা লাগে, তো আমি উঠি 3:30 3:30টার সময়। আর বাসাটা খুব বড় ওদের, তো এক কর্নার থেকে আরেক কর্নারে যেতে একটু টাইম লাগে। তো কষ্ট করে ঘুমের ভানে হাঁটতে হাঁটতে আসছি ডাইনিং টেবিল পর্যন্ত। তো ডাইনিং টেবিলের পাশে ফ্রিজ যখন খুলি, তখন আমার কাছে মনে হয় যে ফ্রিজের উপরে কিছু একটা বড় কিছু। এটা আপনি ফিল করছিলেন? হ্যাঁ, ফিল করছিলাম। তো হঠাৎ যখন উপরে তাকাই, তখন দেখি যে সিলভার কালার, পারদের যে কালারটা, ওরকম কেউ হাঁটু গুটিয়ে একদম করুণ চেহারায়, একদম অসহায়ের মতো আমার দিকে তাকিয়ে আছে। আর চেহারাটা মানুষের মতো ছিল না। ওকে, মাঝে মাঝে আমিও এরকম রাতের বেলায় পানি খেতে উঠি। এখন থেকে যেটা করবো সেটা যে বোতল নিজের ঘরে নিয়ে এসে রাখবো। ডেফিনেটলি রাতের বেলায় ফ্রিজ খোলার এই সাহসিকতা আমি দেখাবো না। আমার রুমের পাশে ফ্রিজ, তারপর আমি চেষ্টা করবো, এবং ফ্রিজও রুমে ঢুকাবো না, কোনো ধরনের কোনো চান্স নাই। ফ্রিজের আশেপাশে আমি আজকে থেকে একদম হারাম হয়ে গেল, একদম হারাম হয়ে গেল। আচ্ছা, আর আরেকটা ঘটনা আপনি বলছিলেন যে আপনার মা, আপনারা বাসার সবাই মোটামুটি এক্সপেরিয়েন্স করেছিলেন, কোন একজন কাউকে দেখেছিলেন আপনারা, সেই ঘটনাটা একটু শুনুন। সেটা আপুর বাসায় একদিন হয়েছে যে আমার ব্রাদার ইন ল আর আপুর মধ্যে মোটামুটি কথা কাটাকাটি হয় অনেক। তো আমি আর ভাইয়া, দুলা ভাই, ড্রয়িং রুমের ভাইয়া সোফার এখানে বসেছিল আর আমি ছিলাম ডিমান্ডের কাছে। আচ্ছা, তো হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে গেছে। তো আপুর বেডরুমে। তো কিছুক্ষণ পরে আপু আসছে, ভাইয়াকে ক্রস করে সোফার উপরে বসলো। বসে প্রায় 5-6 সেকেন্ড এরকম ছিল, থাকার পরে কিছুই বলে নাই। তো উঠে চলে গেছে। তো ভাই আমাকে বলতেছে যে দেখছো, রাগ করছে, ওর দোষ, ও কিছু বললো না। তো ভাই আবার উঠে আপুর রুমে গেছে। আপুর রুমে গিয়ে বলতেছে কি ব্যাপার, তুমি গেলা, তুমি তো কিছু বললা না আমারে, কেন গেছো, এটা সেটা। তো আপু বলতেছে আমি গেছি না, তুমি আসছিলে একটু আগে। না, আমি তো আসি নাই। তখন ভাইয়ার সাথে ইভেন আমিও তখন ছিলাম একসাথে। এবং আপনি আপনার আপুকে দেখেছেন? হ্যাঁ, আমি দেখছি। তো আপু বলতেছে যে না, তুমি আসছিলে একটু আগে, আমি তো যাইনি। তো তারপরে ভাইয়া আমার দিকে তাকালো, আমি ভাইয়ার দিকে তাকালাম, না আপু তুমি গেছো একটু আগে, আমি নিজে দেখছি তোমার। তো ভাইয়া আর কিছু বলে নাই, তারপরে আর এই ব্যাপারে আর কোনো কথা বলেনি কেউ। আচ্ছা, আর আরেকটা ঘটনা শুনলাম, যেটা হচ্ছে যে ওই যে রুমের মধ্যে একটা মহিলাকে দেখেছেন, এটা কে বলেছে আপনি? আচ্ছা, এই ঘটনাটা একটু শুনি। এটা ঠিক, আমার একটা ফ্রেন্ড আছে শিমুল, ও যাত্রাবাড়িতে থাকে, ওর সাথে ঘটনা ঘটেছে। ওদের বাসাটাকে ছিল একতলা। তো ওদের বাসা, আমার ফ্রেন্ডের যে রুমে থাকতো, রুমের নিচে কবর ছিল। আচ্ছা, তো একদিন রাত্রেবেলা শুয়ে আছে, তো সাডেনলি উইদাউট এনি রিজন ওর মা রুমে আসছে। আচ্ছা, এসে বসছে ওর সোফায় বসে, তো ওর দিকে তাকিয়ে আছে অনেকক্ষণ, প্রায় 8-10 মিনিট এরকম। আচ্ছা, তো ও বলছে যে মা একটু পানিটা দাও, পানি বসা লাগছে, পানি খাবো। তো আন্টি কোনো কথা বলছেন না। ওকে, তো আবার বলছে যে মা গরম লাগছে, ফ্যান একটু বাড়িয়ে দাও, তাও কোনো কথা বলছে। জাস্ট দেখে মনে হচ্ছে যে অনেক এগ্রেসিভ, হয়তো বা মারবে এখন এরকম কিছু, কিংবা আমার ফ্রেন্ড কিছু করেছে, ওকে এরকম কোনো ভুল করেছে, এরকম মারা যেরকম শাসন করার সময় তাকায়, ওরকম করে তাকিয়ে আছে, বাট কোনো কথাই বলছে না এরকম 7-8 মিনিট ধরে। তো একটা মোমেন্টে যে ওর একটু ভয় লেগেছে, আচ্ছা কি ব্যাপার, কথা বলছে না কেন, কি হয়েছে, আব্বুর সাথে ঝগড়া হয়েছে নাকি সামথিং। তো উঠে ওর মার রুমে গেছে, যে দেখে ওর মা ঘুমাচ্ছে। আচ্ছা, তো ওর মাকে
ও দেখে ওখানে ভয় পেয়ে গেছে what the hell of this? আমি এখনই তো মাকে দেখে হ্যাঁ, আমার মা রুমে 7-8 মিনিট ধরে বসে আছে। এখন এই পর্যন্ত এই গল্পের এইটুকু আসার পরে অনেকেই মনে করতে পারেন যে এটা চোখের ভুল বা ঘুম থেকে উঠলে এরকম হঠাৎ করে ভুল দেখা যেতেই পারে। তারপরে তো ওর মাকে ডেকে তুললো যে মা তুমি এখানে শুয়ে আছো, তাহলে আমার রুমে কে? তো আন্টি বললো আমার রুমে যদি ফাইলাম করতেছি, আমি সেটা বলে ঘুম থেকে উঠে আমাকে ফাইলাম করতেছি। তখন বলেছে বিশেষ আমার রুমে আসো দেখো। তো আন্টি আর ও যখন রুমে ঢুকছে, ঠিক ওনাদের সামনে দিয়ে মহিলাটা হেরে চলে গেছে। এন্ড মহিলাটা হচ্ছে আমার ফ্রেন্ডের মার ডুপ্লিকেট, একদম ডুপ্লিকেট। হ্যাঁ। এটা আপনার মানে ফ্রেন্ড দেখেছে এবং ফ্রেন্ডের মা দেখেছে। এটা খুবই ভয়ঙ্কর ব্যাপার। এবং আজকে থেকে এটাও সিদ্ধান্ত নিলাম যে আমার ঘরে বউ যে কারো দরকার নাই রাতের বেলায় আসার, মানে এরকম ভুল দেখতে চাই না আর কি। সো এটা কিন্তু ওদের আমি আরো একটা জিনিস শাকিব ভাই বলবো যে ওদের একটা অদ্ভুত, এবং ওরা চায় যে আপনারা যান সেখানে। ওদের বাসায় অদ্ভুত একটা ঘটনা ঘটে, যেটা হচ্ছে ওর বোন এবং ওর সাথে ঘটেছে। সেটা হচ্ছে যে ওদের ছাদে দাঁড়ালে ঠিক আপনি আপনার ডুপ্লিকেট কাউকে দেখতে পাবেন। মানে আপনার ডুপ্লিকেট একটা কর্নার আছে, যে কর্নারে আপনি আপনার ডুপ্লিকেট কাউকে দেখতে পারবেন। হ্যাঁ, এটা খুবই অদ্ভুত একটা ব্যাপার। এবং ও চায়, ওরা বারবার করে বলছিল আমাদেরকে, ইমেল এবং ফোনের সময় বলছিল যে যদি ভৌতিস্ট আসে তাহলে ইনফ্যাক্ট আমি আই থিংক আই টোল্ড স্টোরি লাইক দিস অনেক আগে। হ্যাঁ, অনেক আগে এরকম একটা ঘটনা আপনার কাছে শুনেছিলাম। সো এবং আমাদের সাথে ও ঘটনাটা বলার সঙ্গে সঙ্গে আমাদেরকে অনেক SMS করে জানিয়েছেন যে এই টাইপের ঘটনা তাদের সাথেও ঘটেছে। সো এই বাসাটা ঢাকাতেই। সো এরকম একটা ব্যাপার তাদের সাথে ঘটেছে। জাফরিন আমাদের SMS করেছেন ধানমন্ডি থেকে, এবং তিনি বলছেন আমি 100টা টেক্সট করেছি না ভাই, এখন 100টা টেক্সট হয়নি, তবে অনেকগুলো টেক্সট করেছেন। সরি যে আপনার SMS গুলো পড়া হয়নি। এবং তিনি বলছেন যে আমার একটা টেক্সটও পড়া হয়নি, বাট এখন পড়ে ফেললাম। সো আমার মনে হয় যে এখন অন্তত আপনার রাগটা কমেছে। আর এছাড়াও আমাদের ডিলাইট ডেভিল বলেছেন আচ্ছা ভূত FM অনলি রাতে দেখা যায়, কারণ ভূত FM কিন্তু দেখা যায় না, সবসময় শোনা যাচ্ছে। তবে ভৌতিস্ট যেটা, সেটা ভৌতিস্ট আপনারা ভূত FM শুনবেন, ভৌতিস্ট দেখবেন, এরকম একটা ব্যাপার ঘটবে আর কি। শুনবেনও? হ্যাঁ, শুনবেন এবং দেখবেন, দুটোই হবে, অডিও ভিজুয়াল, মানে পুরোপুরি এবং সম্পূর্ণ রঙিন। আর এছাড়াও মুন লিখেছেন যে আমি সেই হতভাগা যার SMS কখনোই পড়া হয় না। একেবারেই না, আপনার SMS পড়া হয়ে গেছে। রোমান্টিক হোস্ট আমাদের SMS করেছেন, এবং তিনি বলেছেন যে আচ্ছা তিনি একটা SMS করেছেন। এছাড়াও সুরিদ আমাদের SMS করেছেন যে ভাইয়া 6 মাস ধরে ভূত FM শুনছেন, একদিনও তার SMSটা পড়া হয়নি। আই এম সো সরি, বাট আপনার SMSটা এখন পড়া হয়ে গেছে। ব্ল্যাক হার্ট তিনি লিখেছেন তিনি ভূত FM অনেক বেশি পছন্দ করেন। এছাড়া আমাদের SMS করেছেন নাদিম SMS করেছেন সিলেট থেকে, এবং বলছেন ভাই আমার টেক্সটটা পড়ছেন না কেন, আমি আজ ফার্স্ট ভূত FM তিনি শুনছেন। ওকে, ওয়েলকাম টু মাই শো, এবং আশা করছি যে এখন থেকে রেগুলার আপনাকে পাবো। অভিজিৎ বাংলাদেশ ক্রিকেট টিমকে শুভেচ্ছা জানিয়েছেন। অলরাইট, সো এই ছিল SMS আপাতত। আর এই ঘটনাটি কি আগে আমরা মানে আপনারা আগে ছিলেন এখানে? আগে না, আজকেই বলেছেন, এবং মানে শুরুর দিকে, একদম শুরুর দিকে ঘটনা। ডেফিনেটলি আমরা যাবো, কারণ এটা ইন্টারেস্টিং যে তাহলে ডুপ্লিকেট দেখা যায়। এবং বাসাতে সবচেয়ে যেটা ভয়ঙ্কর ব্যাপার ঘটে সেটা হচ্ছে স্মেল পাওয়া যায়, মানে প্রচন্ড রকমের স্মেল পাওয়া যায় বাসাটায় গেলে। যেটা হচ্ছে যে আপনি যখন বাসাটায় ঢুকবেন তখন ইউ ক্যান ফিল সামথিং, তাই অন্যরকম। আচ্ছা, নাইস। সো আমার মনে হয় আমি ফিল করলে জীবন কি হয় তোমরা তো জানো, বেটার যদি আমি কিছু ফিল না করি। আপনারা আসেন একদিন, নিজেরা দেখেন। না, ডেফিনেটলি আসবো আমরা এই নেক্সট 1.5 মাসের মধ্যে আমাদের যাবতীয় শুটিং শেষ হয়ে যাবে। তারপর কয়েকটা ইনভেস্টিগেশন, একটা বাসা আমরা লোকেট করেছি, যেটা বলছিলাম তখন ওসব জায়গায় যাবো। যে বাসাটার আমার ফ্রেন্ড থাকতো, ওরা বাসা ছেড়ে দিল 2 weeks ago, কারণ ওই বাসায় অ্যাপারেন্টলি খুব খারাপ অবস্থা। সো হি ডিড সাম রিসার্চ, আচ্ছা করে দেখে যে ওই বাসায় অলরেডি 4 জন মানুষ সুইসাইড করেছে ওভার লাস্ট 30 years। তারপর ওর ইনসিডেন্ট হচ্ছে যে ওর যে রুমে থাকতো সেই রুমে পুরো বেড পুরো শেক করা শুরু করতো মিডল অফ দ্য নাইট। আচ্ছা, একটু মাইকে বলতে হবে টিপস। এটা হচ্ছে আমি মোস্ট প্রবলি লাস্ট এপিসোডে বলেছিলাম যে সেটা এটা ওয়াহিদের সাথে হয়, ওর সাথে হয়, আমার সাথে হয়, যেটা যে সাডেনলি একটা স্মেল আসে, এটা অনেকটা উইয়ার্ড, মাঝে মাঝে উইয়ার্ড স্মেল আসে, মাঝে মাঝে গুড স্মেল আসে, বাট শেক করে এমন ভাবে যে মনে হচ্ছে যে পুরো খাটের, কাজ এটা নর্মাল খাট যদি হয়, যদি ভূমিকম্প হয় তাহলে সবাই বুঝবে যে হ্যাঁ ভূমিকম্প হচ্ছে, কিংবা না সামথিং লাইক এরকম না। বাট নর্মাল খাট নট পসিবল, বাট বক্স খাট কিন্তু ইজিলি কারো পক্ষে সম্ভব না যে ধরে পুরোটা জার্ক করবে। তো নর্মালি এটা দেখা যাচ্ছে আমার সাথে হচ্ছে, ওর সাথে প্রায় এরকম মাসে দেখা যাচ্ছে 7 বার 8 বার এরকম ন্যাচারালি হচ্ছে।
early earthquake morning, but no. ওকে, আমাদের ডেলা আমাদের কাছে একটা কোশ্চেন করেছেন। তিনি বলছেন এত রাত্রে ভূতের পেছনে না লাগলেই কি নয়, ভূত যদি আমাদের সামনে থাকে তাহলে পেছনে লাগতে দোষ কি? আর রনি আমাদের লিখেছেন যে ভৌতিস টিম জয়েন করলে ভূত এফএম মজা 10 গুণ বেড়ে যায়। থ্যাংক ইউ। এবং থ্যাংক ইউ। আমার একটা ফ্রেন্ড আমাকে এসএমএস করেছে, সে নাকি একটা এসএমএস পাঠিয়েছে, এটা পড়া হচ্ছে না। আচ্ছা, এসএমএসটা আমরা তো রেখে দিই। তোমার এসএমএস না পড়া হলো, তোমার নাম তো রেডিওতে শুনছো, সো বি হ্যাপি উইথ দ্যাট। ওকে, সো আবার ভাই সরি, অনেক এসএমএস এর মাঝখানে হয়তো মানে পাই নাই, তবে থ্যাংক ইউ যে এত রাত্রে এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে আছেন। 666 আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে ভয় লাগছে কেন? আরে ভয় না লাগলে তো আমরা ব্যর্থ, ভয় তো লাগতেই হবে। সোহেল লিখেছেন যে রাসেল ভাই, আচ্ছা আই এম সোয়েটিং। ওকে, আমার মনে হয় যে ফ্যানটা একটু বাড়িয়ে দিতে পারেন ইচ্ছা করলে। এছাড়া আমাদের অনেকে এসএমএস করেছেন, খারাপ আত্মা এসএমএস করেছেন, ব্ল্যাক হোল এসএমএস করেছেন, আমাদেরকে এসএমএস করেছেন স্বর্ণা দেলোয়ার নাইম। এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি এসএমএস করেছেন আসমাউল। আমি আরেকবার জানিয়ে দিই, যারা আমাদের সাথে জয়েন করতে চান সরাসরি এবং যাদের এক্সপিরিয়েন্স রয়েছে, বড় সড় ধরনের এক্সপিরিয়েন্স রয়েছে, তারা অবশ্যই bhutfm@radiofurti.fm BHOOTFM@radiofurti.fm এ ইমেল করবেন, অবশ্যই নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ। আমরা কি কোনো ব্রেকে যাব নাকি শেষ করে দেবো? কারণ একদম মোটামুটি আমরা ক্লোজ শেষ করে দেওয়া খেলা। তিনটে জিনিস। হ্যাঁ, ফার্স্ট থিং, খুলনার পিপলের কি এখন আমাকে ব্লেম করার না। সেকেন্ড জিনিস, হাউ মাচ ডু ইউ লাভ ভূত এফএম, মানে সরি ভৌতিস টিম। হ্যাঁ, ভৌতিস টিম আমরা অনেক ফ্রেন্ডস এসি যারা আছে, হাউ মাচ ডু ইউ লাভ? হ্যাঁ, a lot. Okay, enough to send me a World Cup ticket. So if you বাসায় খেলা দেখবি? না, আমার লিভ টু ইউ। না, আমি ইটস ইনসাল্টিং যে এই দেশে খেলা হচ্ছে আমি দেখতে পারবো না একটা ম্যাচও। এটা মানে একটা ফ্রেন্ড ফোন করেছিলাম, সরি, বলছে যে মানে ও টাউনের বাইরে আছে, সো ওর বাসায় ফ্রিকোয়েন্সি নেই, ও বাস ঝাড়ের মধ্যে যে দাঁড়িয়ে হাত উঠায় সিগন্যাল ধরে সে শুনছে। সো আনু, থ্যাঙ্কস ফর লিসনিং। ওকে, অনেক কষ্ট করে শুনছেন। এবং বাস ঝাড়ে কেন? কোনো জায়গা নেই? আমার মনে হয় আই হ্যাভ টু আস্ক যখন ঢাকায় ফিরত আসে। না, আমি অনেকে শুনছি এরকম ভাবে যে বন্ধু বান্ধব সবাই একসঙ্গে মিলে আমাদের প্রোগ্রামটা শোনেন। অনেকে দেখা যায় যে এরকম মানে আয়োজন করে যাতে একটু আরো বেশি মজাটা বাড়ে, অনেকে অনেক সময় গ্রুপ করে শোনেন। সো মানে অনেকে বাস ঝাড়ে দিয়ে শোনেন। সো এরকম একটা তো শাকিব ভাই, প্রত্যেকবারই মানে একটা ছোট ঘটনা হলে একটা প্লিজ, মানে কোনো একটা ব্যর্থ শুটিং এর ঘটনা হলো একটা কিছু মানে জানুয়ারি থেকে এখন পর্যন্ত ইনসিডেন্টস গুলো কিছু বলবো না আজকে। আচ্ছা, কিছু বলবেন? কিছু বলবো না। ওকে, আজকে কিছু বলবেন না। সো নেক্সট এপিসোড যখনই আসি ফাড়ে ফেলবো। ওকে, একটু ঝামেলা আছে। ওকে, আচ্ছা, আমি আরেকটা কথা বলে দিই যে আমাদের খুবই ভালো লেগেছে, যদিও ঘটনাগুলো একটু আমি ঘটনাগুলো পড়লাম না এই জন্যই যে যিনি আমাকে ঘটনাটা পাঠিয়েছেন তিনি ইনফ্যাক্ট এখন কোথায় আছেন এবং তিনি কি করছেন আমি ক্লিয়ার না, বাট আমার খুবই ভালো লেগেছিল যে আমার কাছে একটা ঘটনা এসছে। নামটা হচ্ছে তিনি বলছেন যে আমার ছদ্মনাম, এটা নাম হচ্ছে আরিবা বাট, এবং তিনি বলছেন এটা আমার ছদ্মনাম, এবং তার যেটা জায়গা যেখান থেকে তিনি এসএমএসটা করেছেন, মেইলটা করেছেন, সেটা হচ্ছে কিলামিয়া সিং গ্রাম, পাঞ্জাব, পাকিস্তান। এবং তিনি কয়েকটা ঘটনা শুনিয়েছেন আমাকে যে মানে এবং তিনি একটা জায়গায় এরকম ভাবে বলছেন যে আমাদের এইখানে দেখা যায় যে মানুষের চাইতে জিন পরির সংখ্যাই বেশি এবং অদ্ভুত অনেক ঘটনা রয়েছে তাদের ওখানে। সেই ঘটনাগুলো আমি নেক্সট উইকে পড়বো। তার আগে আমি অনুরোধ করবো, যদি আপনি আমাকে এই মুহূর্তে শুনে থাকেন তাহলে অবশ্যই আপনি যেটা করতে হবে আমাকে যে একটু জানিয়ে দিতে হবে যে আপনি এই ঘটনাগুলো কারো কাছে শুনেছেন নাকি এক্সপেরিয়েন্স করেছেন নাকি কোথাও পড়েছেন, সেটা আমাদেরকে অবশ্যই জানাতে হবে। আর এছাড়াও আমাদের আরেকজন এসএমএস করেছেন যিনি এখন বাংলাদেশে রয়েছেন, কিন্তু তিনি থাকেন আবু ধাবিতে এবং তিনি সেখানকার কিছু ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। আমরা ইনশাল্লাহ আগামী নেক্সট উইকে আমরা সেগুলো পড়ার চেষ্টা করবো এবং আমরা অবশ্যই যারা প্রবাসে আছেন এবং সেখানে অনেক কষ্ট করে যারা ইন্টারনেটের মাধ্যমে বা পরে আমাদের শোটি শুনেন কোনোভাবে, তাদের সবাইকে জানাতে চাই যে আপনাদেরকে অনেক ধন্যবাদ যে বাংলাদেশের থেকে অনেক দূরে থেকেও আপনারা আমাদের সাথে রয়েছেন। এবং সবচাইতে বেশি ধন্যবাদ দিতে চাই যারা এসএমএস করে প্রতি মুহূর্তে তাদের অস্তিত্ব জানিয়ে দেন এবং বোঝান যে আপনারা ভূত এফএম এর সাথে আছেন। যদিও সবার এসএমএস পড়ার সময় হয় না, তারপরও
মানে এই যে বারবার করে আপনাদের এসএমএস গুলো পাচ্ছি, অনেক বেশি ভালো লাগছে। কিছু এসএমএস পড়ে ফেলি এই সুযোগে, এবং আপনাদেরকে অনেক থ্যাঙ্কস। শাহরিয়া চিটাগাং থেকে আমাদের এসএমএস করেছেন, এবং এছাড়াও এসএমএস করেছেন আমাদেরকে তাজিন আহমেদ, এবং তিনি বলছেন যে বেশ কয়েকদিন হলো মাঝরাতে যখন মাঝরাতে তাদের মানে তার হাজবেন্ড, এবং তিনি বলছেন যে স্টুডিও থেকে বেডরুমের দিকে মাঝপথে ডাইনিং রুম ক্রস করতেই জোরে জোরে মানে কোনো একটা শব্দ হয় বা কিছু, এটা এসএমএস টুকু এই পর্যন্ত এসছে, তারপরটুকু আসেনি। সুতরাং বুঝতে পারছি যে অনেক ভয়ঙ্কর কিছু ঘটনা হয়তো ঘটছে। এটা এই এসএমএস টি ছিল জনপ্রিয় অভিনেত্রী তাজিন আহমেদের, এবং আমি বুঝতেই পারছি যার স্টুডিওর কথা বলছেন সেটা হচ্ছে রুমি ভাই আমাদের, তার স্টুডিওর কথাটাই বলছেন। আর এছাড়া আমাদের এসএমএস করেছেন আলমগীর খুলনা থেকে, এবং আদিত্য আমাদের এসএমএস করেছেন, এবং তিনি বলছেন যে ভূত বলতে কিছু আছে কি ভাই, আমাকে জিজ্ঞেস করেন কেন। আচ্ছা, এছাড়া আমাদের এসএমএস করেছেন আমি দেখতে পাচ্ছি যে আজমাইন স্বর্ণা, এছাড়াও আমাকে এসএমএস করেছেন লিজেন্ড অফ ভূত। ওকে, লোপা আমাদের এসএমএস করেছেন রিসপন, প্রতীক সহ আরো অনেকে, শিশির সহ আরো অনেকে। সো আজকে আর সময় নেই, আজকে আমি বলবো যে যারা এসএমএস পাঠিয়েছেন তাদেরকে শুধু ধন্যবাদ দিতে পারি। যাদের এসএমএস পড়া হয়নি নিশ্চয়ই নেক্সট উইকে পড়া হবে, এবং কারো কারো এসএমএস পড়া হয়, কারো কারো এসএমএস পড়া হয় না, বাট আপনাদেরকে সবসময় ধন্যবাদ জানাই যে আপনারা সবসময় এসএমএস দিয়ে আমাদের জানিয়ে দেন যে আপনারা আমাদের সঙ্গে রয়েছেন। আচ্ছা, আর কারো কোনো ঘটনা আছে কি? ঘটনা নাই। সো আমার যেটা মনে হয় যে আজকে এখানেই শেষ করছি। স্টে টিউন টু রেডিও ফুর্তি। আর আরেকবার যেটা বলে দিই যে আপনারা ইমেল করেন বলে আপনাদেরকে আমাদের ডাকা সম্ভব হয়। আপনারা, আমি একটা টেকনিক শেখাবো আপনাদের কাছে। সেই টেকনিকটা একটা ইমেলের মাধ্যমে পেয়েছি, এবং যে কাউকে এটা দিয়ে ভয় দেখানো সম্ভব সেই টেকনিকটা একটু শিখিয়ে দিচ্ছে। সেটা আমাদের ইমেল করে একজন জানিয়েছেন, এবং আমি বললাম যে না, এটা তো আসলে এরকম ঘটনা না, এটা একটা টেকনিক। সেটা হচ্ছে যে তিনি বলছেন যে আমাদের ড্রেসিং টেবিল, আয়না এবং বাড়ির চারপাশে কিছু কিছু সাদা পায়ের ছাপ পাওয়া যায়, যেটা ছোট বাচ্চার পায়ের ছাপ সাদা, এবং আঙুল থাকে 4টা। হ্যাঁ, এরকম একটা ধরনের ঘটনা। তো এই ঘটনাটা, এটা আসলে কোনো ঘটনা না, এটা আসলে একটা টেকনিক। এই ধরনের ঘটনাটা আমি সঙ্গে সঙ্গে ইমেলের রিপ্লাই যেটা দিয়েছি যে এই ধরনের ঘটনা আপনিও ঘটাতে পারেন, সেটা হচ্ছে হাতটা প্রথমে বন্ধ করুন, বক্সিং এর সময় যেভাবে বন্ধ করে আর কি, সেভাবে বন্ধ করুন। এবার যেদিকে আপনার বৃদ্ধাঙ্গুল রয়েছে সেই দিকে না, তার ঠিক উল্টা পিঠটা আপনি একদম হাতটা পাউডারের মধ্যে সিলের মতো করে ডুবিয়ে দিন, তারপরে সেটা দিয়ে ছাপ দিন, দেখবেন যে ঠিক একটা বাচ্চার পা এবং তার সাথে 4টা আঙুল। এরকম একটা ঘটনা ঘটে। এটাতে ভয় পাওয়ার কিছু নেই। তোমার কি অফ টাইম এটাই এগুলো বের করো। তো আমার যেটা মনে হয় যে আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এসএমএস এসছে আজকেও বেশ কিছু, যে আমরা ভৌতিষ্টের সেই যে অন এয়ারে আসা ঘটনা, এবং সবাই তো বেশ কিছুদিন ধরেই দেখছেন অনের, মানে বেসিক্যালি হোয়াট ইজ হ্যাপেন ইজ দেশ মানে প্রোমো দেখছেন, প্রশংসা করছেন। সো ওই দেশ টিভি দিয়ে মানে ফাইনাল অ্যানাউন্সমেন্টটা যাবে। ওকে, দে উইল ডিসাইড যে কবে অনের যাবে। ওকে, ওরা যখন আমাদেরকে জানাবে আমরা সবাইকে জানাবো। সো আমার যেটা মনে হয় যে আমরা সবাই মিলে একটা কাজ করবো, সেটা হচ্ছে এখন আপনাকে আরেকবার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, যেহেতু ইমেলের মাধ্যমে আপনাদের ঘটনাগুলো পাই। ভূত FM, BHOOT ভূত FM @radiofurti.fm। কালকে বাংলাদেশের খেলা, এবং সেই বাংলাদেশের খেলার কারণেই আমরা চাই যে বাংলাদেশ টিমকে উইশ করতে, এবং বাংলাদেশ টিম এবার ওয়ার্ল্ড কাপে খুব ভালো কিছু করে দেখাক। আর আজকে যেহেতু ভূত FM শেষ হয়ে যাচ্ছে, কিন্তু সারা রাত ধরে আপনার জন্য গান থাকছে, এবং কালকে থেকে তো ওয়ার্ল্ড কাপ নিয়ে স্পেশাল এপিসোড সব থাকবেই। সো স্টে টিউন টু রেডিও ফুর্তি, কোথাও যাবেন না। আর আপাতত যে গানটা গাবো, মানে শোনাবো, সেই গানটা কি সাকিব ভাই, মানে আমরা থিম সংটা শোনাতে চাই, কি মনে? হ্যাঁ, ডেফিনেটলি। সো আমরা আবারও সেই গানটির সাথে একসঙ্গে সুর মিলিয়ে না হোক, গলা মিলিয়ে বলতে চাই যে জিতবে ক্রিকেট। তো আজকের মতো এখানে শেষ করছি, টাটা। কথা হবে আবার আগামী শুক্রবার ঠিক 11টা 59 মিনিটে।